সবাইকে স্বাগতম গণিতের গল্প পর্ব 4 ত্রিকোণমিতির মন্ডা মিঠাই পর্বে। তো প্রতিবারের মতোই শুরুতে আমি যেটা করতে চাই, একটু সময় নিতে চাই। সময় নিয়ে এই ভিডিওটাকে আমার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেব। আপনারাও যদি মনে হয় যে আপনাদের আগ্রহী কোনো ভাই বোন কিংবা কোনো বন্ধু থাকে, তাহলে আপনারা তাদেরকে শেয়ার করে দিতে পারেন। আর আমার ভিডিওটা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো এটা একটু জানানো অনুগ্রহ করে। আমরা 1 মিনিট সময় চেয়ে নেব শুরুতেই। আজকে ত্রিকোণমিতির এই পর্বটাতে যেই ব্যাপারগুলো নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে সাইন কজ। এই যে ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে, যেগুলোকে বলে বৃত্তীয় ফাংশন, এই ফাংশনগুলো কোত্থেকে এলো সেটা নিশ্চয়ই বলবো। আর এই ফাংশনগুলো যখন বিভিন্ন চতুর্ভাগে আমরা হিসাব করি, তখন আমরা দেখি যে একটা চতুর্ভাগে সাইন প্লাস আর একটা চতুর্ভাগে সাইন মাইনাস, এই ব্যাপারগুলো বোঝাবো। সেই সঙ্গে আমি এটাও বোঝাবো যে কিভাবে একটা চতুর্ভাগ থেকে অন্য চতুর্ভাগে গেলে অনেক সময় সাইন কজ হয়ে যায়। আমরা জানি যে যদি 90 ডিগ্রি প্লাস থেটা হয় বা 270 ডিগ্রি প্লাস থেটা হয়, সেই জায়গাগুলোতে সাইনটা কজ হয়ে যায় কিংবা কজ সাইন হয়ে যায়। কেন এরকম একটা অনুপাত আরেকটা অনুপাতে এরকম পরিবর্তিত হয়ে যায় কেন, সেটা একটু ব্যাখ্যা করব। আর এই ব্যাপারগুলো নিয়েই আজকের মূল আলোচনাটা আসলে। তো আমি ওখানে যাব, তার আগে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আমি আমার ভিডিওটাকে আমার পেজে একটু শেয়ার করে দিতে চাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা মূল আলোচনায় আস্তে আস্তে চলে যাই। আর মূল আলোচনাতে যাওয়ার জন্য আমরা এরকম একটা উইন্ডো ব্যবহার করব। সেই উইন্ডোতে আমি একটু লেখালেখি করব। গণিত পড়াতে গেলে না লিখে তো পড়ানো যায় না, তাই না? আচ্ছা, এই যে ত্রিকোণমিতি ব্যাপারটা কোত্থেকে এলো, মানে এই যে সাইন কস ট্যান, এই জিনিসগুলোর ধারণাটা কেন এলো, কি দরকার ছিল, সেটা নিয়ে একটু বলি। তো সেটা নিয়ে বলতে গেলে আমি একটু বোঝাই যে এই যে কোনায় একটা আমার ছবি দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আমার নিজের একটা ছবি দেখা যাচ্ছে এইখানে। ও, কি রং দিয়ে দিলাম। আচ্ছা, একটা স্ট্যাম্প সাইজের ছবি আর একটা পাসপোর্ট সাইজের ছবি, এ দুটো দেখলে কি কখনো আলাদা লাগে? যে স্ট্যাম্প সাইজের ছবিটা অন্য মানুষের আর পাসপোর্ট সাইজের ছবি, হ্যাঁ যদি দুইটা একই মানুষের ছবি হয় এবং দুইটা যদি ছবি একই হয়, দুইটার আকার কিন্তু সমান না। পাসপোর্ট সাইজের ছবিটা কত বড়? পাসপোর্ট সাইজের ছবি হতে পারে, ধরা যাক এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি। একই ছবি যখন আমরা স্ট্যাম্প সাইজের দেখি, সেটা দেখতে কেমন লাগে? অলমোস্ট একই রকম দেখতে, কিন্তু আকারটা ছোট। কিন্তু ছোট আকার হলে কি এটা অন্য মানুষের মনে হয়? তা কিন্তু মনে হয় না, দেখে একই মানুষ মনে হয়। আমরা কিভাবে বুঝি যে দুইটা একই ছবি, একই মানুষের ছবি, কিংবা দেখলেই আমরা কিভাবে বুঝি দুইটা একদম একই? তো এই যে ব্যাপারটা, এই যে একই রকম দেখা, এই জিনিসটা গণিতে খুব জরুরি। বা আমরা ত্রিভুজ দিয়ে যদি চিন্তা করি, দুইটা ত্রিভুজ যদি দেখতে একদম একই রকম লাগে, তখন সে দুটো ত্রিভুজকে আমরা বলি সদৃশ ত্রিভুজ। সদৃশ শব্দটাই অর্থই হচ্ছে একই রকম দেখতে। দৃশ শব্দটা মানে দেখা, যেটা একই রকম দেখায় সেটা হচ্ছে সদৃশ। তো একটা সদৃশ ত্রিভুজ, সেই সদৃশ ত্রিভুজটা হওয়ার বৈশিষ্ট্যটা কি? তো একই ঘটনা আসলে ওই যখন পাসপোর্ট থেকে স্ট্যাম্প সাইজের কথা বলছিলাম, তখনও সেই ঘটনাটাই সত্যি। সত্যি ঘটনাটা কি, যে এরা দেখতে একই রকম হবে যদি এদের অনুপাতগুলো সমান থাকে। কীরকম? ধরা যাক এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি, এই বাহুটাকে আমরা এক কাজ করি, অন্য একটা রং দিয়ে দেখি। এই যে বাহুটা আর এই বাহুটা, এদের দুজনকে আমরা যদি দুটো দৈর্ঘ্য ভাগ করে দিই, যে এই বাহুর দৈর্ঘ্য ভাগ এই বাহুর দৈর্ঘ্য, আছে ABCD দিয়ে লিখলে আমাদের বুঝতে সুবিধা হতে পারে। ABC, এটা A ড্যাশ B ড্যাশ C ড্যাশ। আমরা যদি AC এবং A ড্যাশ C ড্যাশ এই দুটোর ভাগফল নেই, আমরা দেখতে পারবো যে AB এবং A ড্যাশ B ড্যাশ এদের ভাগফলও আসলে একই। আবার শুধু তাই না,
বিসি এবং বি ড্যাশ সি ড্যাশ, আমরা দেখবো এদের ভাগফলও একই। এই ভাগফল একই হলে তখনই আসলে জিনিসটা সদৃশ হয়। সদৃশ হলে এই ভাগফল একই ব্যাপারটা যারা বুঝতে কষ্ট হচ্ছে, আমি বলি যে এই জিনিসটাকেই আমরা পুরো জিনিসটাকেই তো কী করেছি, আস্তে করে বড় করেছি। সো এইটা যদি 2 গুণ বড় হয়, এই অংশটা যদি 2 গুণ বড় হয়, নিশ্চয়ই এটাও 2 গুণ বড় হয়ে যাবে, নিশ্চয়ই এই অংশটাও 2 গুণ বড় হয়ে যাবে। প্রত্যেকেই সমানভাবে বড় হচ্ছে, এই জন্যই দেখতে একই রকম লাগে। ওই পাসপোর্ট সাইজের বা স্ট্যাম্প সাইজের ছবির ক্ষেত্রে ঘটনাটা একই রকম। তো এই যে অনুপাত যখন সমান থাকে, সেখান থেকেই প্রাচীন যারা গণিতবিদরা ছিলেন তাদের একটা আইডিয়া মাথায় এলো যে আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করা যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে একটা কোণ সমকোণ, এই কোণটা। এখন যদি এমন হয় যে এই কোণ দুইটা পরস্পর সমান, তাহলেই বলে দেওয়া যায় যে দুইটা সমকোণী ত্রিভুজ পরস্পর সদৃশ, একই রকম দেখতে হবে। কেন? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হবেই, তার মধ্যে একটা অলরেডি 90 ডিগ্রি হয়ে গেছে, এই দুটো সমান আছেই। তার উপরে আমি বলে দিলাম যে এইটাও সমান, তাহলে বাদ বাকি যেটা আছে সেটা অটোমেটিক্যালি সমান হতেই হবে, নাহলে 300 এই 180 ডিগ্রি তো আর মিলবে না, তাই না? তার মানে যদি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ অন্যটা সমান হয়ে যায়, তার মানে বাকিটাও আরেকটা সমান হয়ে যাবেই, দুটো দেখতে একদম একই রকম লাগবে। আর যদি দুটা দেখতে একই রকম হয়, তাহলে আমরা একটু আগে বলেছি, তাহলে কি হয়? অনুপাত সমান থাকে। এই যে অনুপাতটা যখন সমান থাকে আমরা জানি, সেখান থেকেই চিন্তা করা যায় এইভাবে যে যদি এটা হয় এ, এটা বি, এটা সি, আর এই অংশটাকে যদি আমি বলি এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, আমরা যে কোনো দুইটা নিয়ে চিন্তা করি, হ্যাঁ, যে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, যেহেতু দেখতে একই রকম, একটু আগে বলেছি দেখতে একই রকম হলেই অনুপাতগুলো সমান হয়ে যায়। এখন এইখানে যে কথাটা আমি লিখেছি, সেই কথাটাকে আমি এভাবেও লিখতে পারি। আমি যদি এটাকে নিচে নিয়ে আসি আর এটাকে যদি এটার নিচে নিয়ে যাই, তাহলে কেমন লাগবে দেখতে? তাহলে দেখতে হবে এরকম যে এ ড্যাশ সি ড্যাশ বাই এ ড্যাশ বি ড্যাশ। ভাইয়া কী করছেন? বজ্র গুণন করছি বা আর গুণন করছি। এটাকে নিয়ে গেলাম উপরে আর এটাকে নিয়ে আসবো নিচে, এ বি আর উপরে আছে এসি। এইটা বলাটা একটা দারুণ ব্যাপার। এই যে যখনই আমরা এইভাবে লিখে ফেলছি, তখন আরেকটা হেভি ঘটনা ঘটে যাচ্ছে। কি ঘটনা ঘটছে? এখন এই যে দুইটা অনুপাত আমরা দেখতে পাচ্ছি, এটা একই ত্রিভুজের মধ্যে। কোন ত্রিভুজ? এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখুন, এ ড্যাশ সি ড্যাশ বাই এ ড্যাশ বি ড্যাশ, অর্থাৎ এই দুটোর অনুপাত এসি বাই এ বি, এটার অনুপাতেরও সমান হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয়, দুইটা সমকোণী ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে এদের লম্ব আর অতিভুজের যে অনুপাত, সবগুলো, মানে এটা শুধুমাত্র যে এই ত্রিভুজের জন্য সত্যি তাই না, যতগুলো এরকম সদৃশ ত্রিভুজ আছে সবার ক্ষেত্রে এটার এবং এটার অনুপাত সবসময় সমান হবে। তখন ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায় যে আসলে এই অনুপাতটাকে আমরা একটা ফাংশন দিয়ে চিন্তা করতে পারি, এটা কোণের ফাংশন। এবং এইভাবে যখনই আমরা চিন্তা করলাম, তখনই আমরা 6 রকমের অনুপাত আসলে এখানে পেতে পারি। এসি বাই এবি, এবি বাই এসি, এসি বাই বিসি, বিসি বাই এসি, তারপরে বিসি বাই এবি, এবি বাই বিসি, এরকম 6 রকমের অনুপাত হতে পারে এবং 6টা অনুপাতের 6টা নাম আছে। তো কী কী নাম আমি সেটা এখনই বলছি না, সবাই অনেকেই নামগুলো জানেন। লম্ব বাই অতিভুজ হলে সাইন হয়, ভূমি বাই অতিভুজ হলে কস হয়, আমি সেটা বলবো না। আমি আরেকটু ভিতরে যেতে চাই যে এইখানে কোণের সাথে সম্পর্কটা করার দরকার কি ছিল। তো এটা বলতে গেলে আরেকটা জিনিস বলা দরকার, যে প্রাচীনকাল থেকেই মানুষ ত্রিভুজ সম্পর্কে একটা, ত্রিভুজকে খুব মূল্য দিত। আমরা পিরামিডের কথা অনেকে জানি যে প্রাচীন মানুষ পিরামিড যখন তৈরি করে ফেলেছিল, পিরামিডের এক একটা ফেস চিন্তা করুন, যে এক একটা ফেস মানে এক একটা তল, এগুলো কিন্তু এক একটা ত্রিভুজের মতো। শুধু তাই না, আমরা এখন কম্পিউটার গেম খেলি অনেক, তাই না? কম্পিউটার গেম খেলি, ফোনে গেম খেলি, 3D গেমগুলো খেলি। যখন 3D গেম খেলি, সেই 3D গেমের যখন এক একটা মানুষকে মডেল করা হয় কিংবা এক একটা 3D অবজেক্টকে মডেল করা হয়, তখন কী করা হয় জানেন? ছোট 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 ত্রিভুজে ভাগ করে ফেলা হয়। কারণ ত্রিভুজ হচ্ছে সবচেয়ে সহজ জিনিস, সবচেয়ে সহজ আকৃতি, যেটা দিয়ে একটা ক্ষেত্রকে আবদ্ধ করা যায়। একটা ক্ষেত্রকে যদি আবদ্ধ করতে হয়, 3টা বাহু লাগেই। 2টা দিয়ে চেষ্টা করে দেখুন, আটকাতে পারবেন না, আটকানো যায় না। যদি আটকাতে হয়, আবদ্ধ করতে হয়, তখন 3টা দাগ লাগে, 1টা 2টা 3টা, এটা হচ্ছে মিনিমাম 3টা। 4টা দিয়ে 5টা দিয়ে তো অবশ্যই যাবে, সবচেয়ে কম হচ্ছে 3টা লাগে। তো ত্রিভুজ হচ্ছে সবচেয়ে সরল প্রকৃতির এরকম একটা ক্ষেত্র, যেটা দিয়ে এই 3টা বাহু দিয়ে একটা জায়গাকে আটকে ফেলা যায়, আবদ্ধ করা যায়। তো ওই যে আমরা যেটা বলছিলাম, যে যখন আমরা গেম খেলি তখন এরকম ছোট 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 যখন ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়, এটাকে বলে ট্রায়াঙ্গুলেশন। তো যাই হোক, আমরা সেটা বলবো না।
তো ত্রিভুজ নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল আগে থেকেই। তো একটা ত্রিভুজকে তারা সমাধান করতে চেষ্টা করলো। ত্রিভুজ সমাধান বলতে কি বোঝায়? একটা ত্রিভুজে আছে কি কি জিনিস? 3টা বাহু আছে, 3টা কোণ আছে। 3টা বাহুর মান এবং 3টা কোণের মান যদি জানা যায় তাকে বলে ত্রিভুজ সমাধান করা। তো ধরা যাক একটা ত্রিভুজের আমি এই বাহুটা জানি এবং এই বাহুটা জানি এবং মাঝখানের কোণটা জানি। এরকম যদি এই 3টা জিনিস যদি জানা যায়, তাহলে আসলে এই বাহুর সবগুলো, এই ত্রিভুজের বাদ বাকি যত কোণ আছে, যত বাহু আছে, সবগুলো বের করে ফেলা যায়। তো এই যে বের করার সময় আমরা যে বাহুর সাথে কোণকে সম্পর্কযুক্ত করছি, এই বাহু আর কোণের মাঝখানে যে সম্পর্ক, এই সম্পর্ক করার সময় একটা নতুন গণিতের জন্ম হলো। বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক করার সময় এদের মধ্যে যে সম্পর্ক করলো, সেই জিনিসটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি। ত্রিকোণমিতির মূল কাজ হচ্ছে এই বাহু আর কোণের মধ্যে সম্পর্ক তৈরি করা। তো যাই হোক, আমরা এখন আরেকবার আমরা চলে যাই, যেটা বলছিলাম একটু আগে, যে একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা ধারণা করলাম যে 6 রকমের অনুপাত ওখান থেকে পাওয়া যায়। তো এই যে 6 রকমের অনুপাত, মজার ব্যাপার হচ্ছে মানুষ সমকোণী ত্রিভুজ দিয়েই এই ত্রিকোণমিতিটা বের করা শুরু করেনি। আমরা সমকোণী ত্রিভুজের ধারণায় এসেছি আসলে পরে। তো প্রাচীন মানুষ যখন চিন্তা করেছিল, তখন সমকোণী ত্রিভুজের ধারণাটা ছিলই, তার সঙ্গে আরেকটা ধারণা ছিল, যেটা হচ্ছে বৃত্ত। এই ত্রিকোণমিতির সঙ্গে যে বৃত্ত দারুণভাবে জড়িত, এটা আমরা অনেকেই জানি না। এই নামগুলোর দিকে আগে খেয়াল করা যাক। আমরা কি জানি? সাইন। সাইন সমান সমান আমরা বলি যে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এভাবে লিখতে দেখলে আমার স্যারেরা খুবই বকুনি দেবেন, কারণ সাইন সমান সমান এটা কখনো বলা যায় না। সাইন অফ কোনো কিছু, সাইন একটা ফাংশন, সেই ফাংশনের কিছু একটা দিতে হয়, তাছাড়া সাইন কাজ করে না। এটা একটা উপসর্গের মতো। আমি যদি বলি উপ, শুধু উপ দিয়ে কোনো কিছু অর্থ নাই। উপর পরে কিছু একটা থাকলে উপসর্গ, সেটা থাকলে তখন একটা অর্থ বহন করে। তো সাইনও সেরকম একটা জিনিস, তার নিজস্ব কোনো অর্থ নেই, তার সাথে কোনো কিছু থাকতে হবে। যেমন সাইন থেটা, সাইনের পরে যদি থেটা থাকে, সেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি লম্ব বাই অতিভুজ দিয়ে। ঠিক একইভাবে আমি সবগুলোর সংজ্ঞা দিচ্ছি না। কস থেটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো সাইন, এই নামটার দিকে একটু খেয়াল করা যাক। সাইনের নাম সাইন কেন হলো? সাইনের নামটা সাইন কেন হলো? কিংবা এছাড়া আমরা জানি যে সাইন, ট্যান, সেক। সেক মানে হচ্ছে সেকেন্ড থেকে এসেছে। সেকেন্ড মানে হলো ছেদক। এই প্রশ্নটা আমার সবসময় মাথার মধ্যে একদম মানে মাথাকে কুড়ে কুড়ে খেত আর কি, যে সেকেন্ড মানে ছেদক। ছেদককে আমরা কিভাবে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে ছেদক পাবো কোথায়? সাইন মানে কি? সাইন শব্দের অর্থ হচ্ছে গর্ত। বলেন কি? হ্যাঁ, এই যে সাইনোসাইটিস হয়ে যায়। সাইনোসাইটিস হলে যে নাকের ভিতরে, এই ভিতর দিয়ে যখন ভেতরে ওই যে মিউকাস জমে যায়, তখন প্রচণ্ড মাথা ব্যথা করে। তো ওইটা হচ্ছে নাকের ভিতরের একটা গহ্বর, গর্ত। সাইন মানে গর্ত, সেকেন্ড মানে ছেদক। ট্যান এসেছে ট্যানজেন্ট থেকে। ট্যানজেন্ট মানে হলো স্পর্শ করা, ট্যানজিয়ার শব্দটা থেকে এসেছে, ল্যাটিন ট্যানজিয়ার মানে স্পর্শ করা, ট্যানজেন্ট মানে স্পর্শক। কোথায় সাইন, কোথায় সেকেন্ড, কোথায় ট্যানজেন্ট, আর আমরা তার মধ্যে সেটাকে মিল খুঁজছি কার মধ্যে? একটা সমকোণী ত্রিভুজের মধ্যে। সমকোণী ত্রিভুজের মধ্যে এগুলো কোত্থেকে এলো? তো এই জিনিসটা আমি ব্যাখ্যা করেছি আমার একটা বইতে, অঙ্ক ভাইয়া নামের বইটাতে। তো সেই জিনিসটা আমি আরেকবার এখানে একটু বলতে চাই, ভিডিওতেও থাক। আচ্ছা, তো সাইন ব্যাপারটা, এটা নিয়ে বুঝতে গেলে আমাদের প্রাচীন ভারতীয় গণিতবিদদের একটা কথা স্মরণ করতে হবে। প্রাচীন ভারতে তারা অর্ধ জ্যা বলে একটা টার্ম ব্যবহার করত। অর্ধ জ্যা থেকে এসেছে জ্যা অর্ধ। জ্যা অর্ধকে সংক্ষেপে তারা জ্যা বলতো। জ্যা কি জিনিস? জ্যা হচ্ছে একটা ধনুকে, ধরা যাক কি ধনুক আঁকতে পারবো? আচ্ছা, জ্যা যা হয়, মনে করুন এটা একটা ধনুক। আপনাদের কল্পনা শক্তি ব্যবহার করে মনে করেন এটা হচ্ছে একটা ধনুক। ধনুকের এই যে দড়িটা দেখতে পাচ্ছেন, এই দড়িটাকে বলে জ্যা। জ্যা শব্দটা হচ্ছে এই দড়িটার নাম। তো আমরা অনেকেই বৃত্তের মধ্যে জ্যা চিনি, তাই না? এখন খেয়াল করে দেখুন, জ্যা শব্দের অর্থটা জানলে আপনি বুঝতে পারবেন যে জ্যা কোনটা। এটা হচ্ছে জ্যা, তাই না? তো জ্যা অর্ধ হচ্ছে এটার অর্ধেক। তো আমি যে একটু আগে বলছিলাম যে এই যে নামগুলো সাইন, সেকেন্ড, ট্যানজেন্ট, এই নামগুলোর উৎসর ক্ষেত্রে বৃত্তের একটা দারুণ ভূমিকা আছে। তো প্রাচীন ভারতীয় গণিতবিদরা যেভাবে এটাকে সংজ্ঞায়িত করেছিলেন, তারা চিন্তা করলেন যে ধরা যাক আমাদের একটা বৃত্ত আছে, যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে একক ব্যাসার্ধের একটা বৃত্ত আছে। তো সেই বৃত্তের আমি কয়েকটা নাম দিয়ে দিই। ধরা যাক
এটা হচ্ছে একটা স্পর্শক, সেই বৃত্তে এটা হলো একটা ছেদক। ওরে বাবা রে, কাছাকাছি। আচ্ছা, কল্পনা করে নেব, কল্পনা শক্তি ব্যবহার করুন। আচ্ছা, তো আবার দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ধরা যাক সেই বৃত্তের কেন্দ্র। আচ্ছা, আমি ইচ্ছা মতো কতগুলো নাম দিই। এটা এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। ঠিক আছে, এবং আমি বলে নিয়েছি, আমি আগেই বলে নিয়েছি যে এই বৃত্তটা এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 1, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি ও বি সমান সমান ও ডি সমান সমান 1। ঠিক আছে। আচ্ছা, তো এই বৃত্তের মধ্যে অর্ধ জ্যা কোনটুকু? অর্ধ জ্যা হচ্ছে এটি। তো প্রাচীন ভারতীয় গণিতবিদেরা 3 রকমের ফাংশন সংজ্ঞায়িত করলেন। 3 রকমের ফাংশন, তার মধ্যে একটা হচ্ছে অর্ধ জ্যা, যেটাকে তারা জ্যাও বলতেন। আরেকটা ফাংশন নাম হচ্ছে স্পর্শক, এবং আরেকটা হচ্ছে ছেদক। তো এখন খেয়াল করে দেখুন, অর্ধ জ্যা হচ্ছে এডি, এইটুকু হচ্ছে অর্ধ জ্যা, পুরোটা হচ্ছে পুরো জ্যা, আর এটা হচ্ছে এডি, হচ্ছে অর্ধ জ্যা। আচ্ছা, তো এডি সমান সমান, খেয়াল করে দেখুন, আমি যদি এই কোণটাকে নাম দিই থেটা। আচ্ছা বলুন তো সাইন থেটা কত? সাইন থেটা তো আমরা জানি লম্ব বাই অতিভুজ। খেয়াল করে দেখবেন এখানে সাইন থেটা হবে এডি বাই ও এ, ভুল বলেছি, এডি বাই ও ডি লম্ব বাই অতিভুজ, বা এডি বাই 1। 1 কেন? কারণ ওডি হচ্ছে 1, আমরা বলেছি যে এই বৃত্তের ব্যাসার্ধ হলো 1। বা সাইন থেটা হচ্ছে আসলে এডি এর সমান, যেটা হলো অর্ধ জ্যা। সাইন যে অর্ধ জ্যা থেকে কিভাবে সাইন, সেটা একটা দারুণ গল্প, এটা বলবো একটু পরে, কিন্তু আগে জেনে রাখুন যে সাইন থেটা হচ্ছে অর্ধ জ্যা। এবারে খেয়াল করুন, ও আচ্ছা আমি নিচে নামাতে পারছি না, এইখানে তাকাই, একটা কাজ করি, এটা মুছে দিই এই অংশটুকু। এবারে দেখুন ট্যান থেটা কি জিনিস। ট্যান এখানে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমরা এখান থেকে খেয়াল করতে পারি বিসি বাই ও বি, এটা হচ্ছে ট্যান। এই ত্রিভুজটা ও বি সি এর মধ্যে খেয়াল করুন, এইটুকু, বাবারে কিছু দেখা যাচ্ছে না, এইটা, এইটা আর এইটা, এই যে ত্রিভুজটা, তার মধ্যে খেয়াল করুন ওবিসি ত্রিভুজের মধ্যে ট্যান থেটা সমান সমান হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এই লম্ব বাই ভূমি, ভুল বলেছি, লম্ব বাই ভূমি হচ্ছে ওবি। এখন ওবি কত? ওবি আমরা একটু আগে জানি যে ওবি হচ্ছে 1, ফলে ট্যান থেটা সমান সমান বিসি, এবং খেয়াল করে দেখুন বিসি আসলে এখানে স্পর্শক, এখান থেকে এসেছে সেই স্পর্শকের ব্যাপারটা। অর্থাৎ স্পর্শক, সেটাকে ট্যান থেটা দিয়ে চিন্তা করা যায়। এবং ঠিক একইভাবে সেক থেটা যেটা, সেটা কিভাবে চিন্তা করা যায়? সেক হচ্ছে, আমরা জানি যে সেক মানে হচ্ছে কসের উল্টো, মানে অতিভুজ বাই ভূমি। তো এখানে আমরা খেয়াল করে দেখতে পারি এই ওবিসি ত্রিভুজটার মধ্যেই আরেকবার আমরা চিন্তা করতে পারি আসলে ওসি বাই ওবি, এটা হচ্ছে সেক থেটা। ওসি কি জিনিস? ওসি বাই এটা 1 চিন্তা করা যায়, এবং ওসি হচ্ছে ছেদক। খেয়াল করে দেখুন এই যে ত্রিভুজটা, এই যে পুরো একক ব্যাসার্ধের যে বৃত্তটা, সেখান থেকে এই স্পর্শক ছেদক এই ব্যাপারগুলো চলে এসেছে। একটা জিনিস আমরা এখনো পরিষ্কার না, গর্ত। কেন অর্ধ জ্যা আর গর্ত একই জিনিস হলো? এটা আসলে একটা অনুবাদের ভুল। এটা খুব মজার একটা ব্যাপার যে এই যে অর্ধ জ্যা, জ্যাটাকে তারা শেষ পর্যন্ত সংক্ষেপে জ্যাই বলতো, শুধু শুধু জ্যাই বলা হতো এটাকে। তো এই জ্যাটাকে একটা সুন্দর সংস্কৃত শব্দ ছিল জীবা, জ্যায়ের একটা সুন্দর সংস্কৃত শব্দ ছিল জীবা, এবং জীবা এই শব্দটাকে আমার কন্যা বর্ণমালা প্রস্তুত হচ্ছে ঘুমানোর জন্য। আমাদের এখানে কয়টা বাজে? প্রায় 10টা বাজে। ঠিক আছে মা, তুমি সবাইকে টাটা বলে যাও তো, সবাইকে টাটা দিয়ে যাও, সবাইকে টাটা দাও তো, টাটা। দেখো এখানে টাটা দাও তো, টাটা। তুমি টাটা কেমন করে দাও? টাটা দাও, টাটা, টাটা।
টাটা। ঠিক আছে, আবারও ওর সাথে দেখা হবে পরের পরের ভিডিওতে। আমরা লাইভে যাই। আচ্ছা, তো যেটা বলছিলাম, হ্যাঁ, যে জিবা, তো এই যে জিবা এই শব্দটা যখন ভারত থেকে আরব গণিতবিদেরা যখন এটাকে অনুবাদ করলেন, তারা অনুবাদ করলেন এটাকে জিবা থেকে। এই যে আরবিতে আহ, জাল এবং বা বোধহয় এই দুটো দিয়ে তারা অনুবাদ করেছিলেন। তখন তো এই জের জবর এগুলো ছিল না সেই সময়। ফলে সেটা থেকে যখন ল্যাটিন মানুষজন যারা ছিলেন তারা যখন অনুবাদ করতে গেছেন, তারা আর বোঝেন নাই যে এটা জিবা ছিল। তারা এটাকে ওই নিজেদের মতো ওই জবর জের এগুলো নিজেদের মতো বসিয়ে নিয়েছেন, বসিয়ে নিয়ে সেটাকে তারা অনুবাদ করেছেন জাইব। ছিল জিবা, সেটাকে তারা অনুবাদ করলেন জাইব, কারণ আকারিকার আরবিতে ছিল না ওই সময়, মানে তখন বসানো হতো না, এখনও অধিকাংশ ক্ষেত্রে লেখা হয় না। তো যাই হোক, তো সেই জাইবকে যখন তারা ট্রান্সলেট করলেন, অনুবাদ করলেন, জাইবের অর্থ হচ্ছে গর্ত, সেখান থেকে তারা ইংরেজি করলেন সাইন। কোথাকার জ্যা শেষ পর্যন্ত হয়ে গেল এক সাইন, গর্ত হয়ে গেল। তো যাই হোক, সেই গর্তটাকে আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। এবং সেই প্রাচীন যে ভারতের গণিতে, সেখানে শুধু জ্যা ছিল না, কোটি জ্যা বলে আরেকটা টার্ম ছিল। সেই কোটি জ্যাকে সংক্ষেপে বলা হতো কো জ্যা। এই কো জ্যা থেকে আবার কোসাইন এসেছে। তো যাই হোক, আমরা এখন সেই সাইন কোসাইনের মূল দুনিয়াটাতে আরেকবার চলে যেতে চাই। তো আরেকবার আমরা সাইন কোসাইনের সংজ্ঞাগুলো আমরা একবার একটু দেখে নিই। আমরা একটু আগে বলে ফেলেছি যদিও। একটা সমকোণী ত্রিভুজের ভেতরে ধরা যাক এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ, সরি একটা শীর্ষবিন্দু এ, আর একটা বি, আর একটা সি, সেখানে সি হচ্ছে সমকোণ। তো এই যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, ধরা যাক এই কোণটা হচ্ছে থেটা। তাহলে সাইন থেটা, এটার সংজ্ঞা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটাকে অনেকে মজা করে বলে যায় সাগরে লবণ অতি, সাইন লম্ব অতিভুজ। আচ্ছা, এই 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 যে ছোট ছোট টার্মগুলো, এগুলো শেখার শুরুর জন্য ভালো, কিন্তু যদি মনে করেন এইটাই হচ্ছে আসল নিয়ম, যে সাইন থেটা মানেই লম্ব বাই অতিভুজ, এর জন্য সাগরে লবণ অতি, এটাই হচ্ছে আসল নিয়ম, এটা এরকম কিছু না। এটা মনে রাখার ছোট ছোট কায়দা, এই কায়দাগুলোকে নিয়ম ভাববেন না। কস থেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এরপরে আছে আমাদের কাছে ট্যান থেটা, যেটার মানে হলো একটা কাজ করি, সাইজটাকে একটু ঠিক করে নিচ্ছি। ট্যান থেটা হচ্ছে লম্ব বাই ভূমি। আর এদের উল্টো আবার কি কি আছে? এদের উল্টো আছে, সাইনের উল্টো হচ্ছে কোসেক, কোসেকেন্ট, যেটা হলো অতিভুজ বাই ভূমি। তারপরে কজের উল্টো হচ্ছে সেক, আমি উল্টো লিখেছি না, ভুল লিখেছি এখানে ছোট্ট, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা সেকেন্ড, একটু আগে যেটা দেখাচ্ছিলাম। এবং ট্যানের উল্টো হচ্ছে কোট্যান, কট থেটা, সেটা হচ্ছে ভূমি বাই লম্ব। আচ্ছা, তো এখন আমরা এই যে রিলেশনগুলো, এখান থেকে একটা ব্যাপার খেয়াল করুন, আমরা অনেকেই মুখস্থ করি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা এটা সমান সমান 1, তাই না? আপনারা কি জানেন এই সূত্রটার নাম কি? সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এই সূত্রটার নাম আছে কিন্তু। এই সূত্রের নাম হচ্ছে, দেখি আপনার নামটা কখনো শুনেছেন কিনা, এটার নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা কিছুই না আসলে, এটা স্রেফ পিথাগোরাসের উপপাদ্য। এটা পিথাগোরাসের উপপাদ্যের ত্রিকোণমিতিক রূপ আসলে। এটা আমরা শুনে মনে হচ্ছিল না যে কি জানি বলবে ভাইয়া, আসলে কিছুই না, এটা পিথাগোরাসের উপপাদ্য। যাদের বিশ্বাস হচ্ছে না তারা এখান থেকে দেখতে পারেন, আসলে এখানে এটা স্রেফ পিথাগোরাসের উপপাদ্যকেই অন্যভাবে একটু সাজিয়ে লেখা। এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলা যায়, আমরা যদি এই 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 ত্রিভুজটার দিকে তাকাই, এই ত্রিভুজটার দিকে তাকালে কি বলা যাচ্ছে? বলা যায় যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার, বা আমরা বলতে পারি এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার ইকুয়াল টু 1, এবি দিয়ে ভাগ করে দিলাম।
এখন খেয়াল করে দেখুন এসি বাই এবি কি জিনিস, এসি বাই এবি হচ্ছে সাইন থেটা, বিসি বাই এবি কি জিনিস, কস থেটা সমান সমান 1, পরে পাওয়া যাবে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এটাকে স্রেফ পিথাগোরাসের উপপাদ্য বলে, এটা নতুন কোনো কিছু না, আসলে এটা জাস্ট পিথাগোরাসের উপপাদ্যই। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে যেটা কাজে লাগে যে ধরনের মানে সূত্রগুলো তার মধ্যে একটা, তাই না? তো এখন আমি এই যে সংজ্ঞাগুলো যখন আমরা জেনে গেছি, তখন আমরা যাব সবচেয়ে জরুরি একটা জায়গায়, সেটা হচ্ছে যে সাইন কস এই জিনিসগুলো দেখতে কীরকম। মানে আমি শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমার টার্গেট আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা টার্গেট চিন্তা করি যে কী জিনিসটা আমি শেষ পর্যন্ত বোঝাতে চাই মানুষকে। তো আমার টার্গেট হচ্ছে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ ব্যাপারটা যেন আপনাদের মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়, এবং আপনারা যেন ফিল করতে পারেন সাইনের চেহারাটা কেন এরকম হয়। এই জিনিসটা একটু দেখাতে চাই। তো ঠিক আছে, এখন আমরা কোয়াড্রেন্টের দিকে যাব। চতুর্ভাগ, চতুর্ভাগ জিনিসটা কি? চারটা ভাগকে চতুর্ভাগ বলে, এটি কোনো আহামরি কিছু না। এটা যদি একটা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা হয়, সেই কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় ধরা যাক এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে আমি যদি এক্স আর ওয়াই অক্ষ দিয়ে চিন্তা করি, তাহলে পুরোটা যে জিনিসটাকে চারটা ভাগে ভাগ হয়ে যাবে। চারটা ভাগ হচ্ছে এক একটা চতুর্ভাগ, এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ। কেন ভাই এটাকে প্রথম এটাকে দ্বিতীয় বললো না কেন? কারণ আমরা ঘড়ির কাঁটার বিপরীতে চিন্তা করছি, কোন যখন হিসাব করা হয় ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করা হয়। কেন ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করা হয় সেটা আমরা আগের ভিডিওতে বলেছি। যাদের অনেক আগ্রহ আছে তারা এই ভিডিও শেষ করার পরে অন্য আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে পর্ব 2-এ আমি বুঝিয়েছি যে কেন ঘড়ির কাঁটার বিপরীতে কোণকে ধনাত্মক কোণ ধরা হয়। এটা এসেছে কিছুই না, এক্স অক্ষের ডান দিক থেকে ওয়াই অক্ষের ডান দিকে যাওয়ার সবচেয়ে সহজ, ওয়াই অক্ষের এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে যাওয়া, এই জন্য ঘড়ি কাঁটার বিপরীতে। তো যাই হোক, কথা হচ্ছে এটা হলো কোয়াড্রেন্ট 1, এটা 2, এটা 3, এটা 4, 4 রকম চতুর্ভাগ, চারটা জিনিস এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তো কোন চতুর্ভাগে কার মান কীরকম, তো সেই জিনিসটা বোঝার আগে একটু বলি একটা জিনিস। সাইন 100 ডিগ্রি জিনিসটা কি বোঝায়? আমরা জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, ধরা যাক এই ত্রিভুজের মধ্যে আমি যদি চিন্তা করি, এটা এ, এটা বি, এটা সি, তো এখানে সাইন থেটা বলতে আমি কি বুঝবো? বা আমি বললাম সাইন বি, এই কোণের সাইন, সেটা বলতে আমি কি বুঝবো? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এসি। আচ্ছা, সবসময় কি এসি লম্ব হবে? না, বিসিও লম্ব হতে পারে, নির্ভর করছে কোণের উপরে। লম্ব মানে হলো কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু। কোণ যদি বি হয় তখন বিপরীত বাহু হবে এসি, ফলে লম্ব হচ্ছে এসি বাই অতিভুজ হচ্ছে এবি। সাইন বি মানে এসি বাই এবি, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সাইন 89 ডিগ্রি পর্যন্ত বোঝা যায়, কারণ এই কোণটা তো সবসময় সূক্ষ্ম কোণ হতে হবে। এটা 89, এটা 1, এটা যদি 90 হয় তাহলে ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। কিন্তু সাইন 100 ডিগ্রি বলতে কি বোঝায়? একটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোণ তো আগেই 90 ডিগ্রি আছে, তাহলে আর একটা কোণ যদি হয় 100 ডিগ্রি, এই তিনটা মিলে কোনোদিনও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে? সমকোণী কেন, কোনো কোণী ত্রিভুজই এখান থেকে তৈরি হবে না। একটা ত্রিভুজের একটা চিন্তা করুন, এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, দুইটা কোণ মিলে 190 অলরেডি হয়ে গেছে। ত্রিভুজে কোণ আছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা হওয়া সম্ভব? সম্ভব না, ত্রিভুজ বানানো যাবে না। তাহলে কি করতে হবে? এই জিনিসটা খুব জরুরি। গণিতে আমরা প্রায়ই খুব সহজ একটা সংজ্ঞা থেকে হিসাবটা করা শুরু করি, তার মানে এই না যে আমাদের ওখানে আটকে থাকতে হবে। এই কথাটা খুব জরুরি, খুব মন দিয়ে শোনেন, যে যদি আমরা একই জায়গায়, আমরা যেখান থেকে শুরু করছি এখান থেকে আটকে থাকতে হবে এমন কোনো মানে নেই। তাহলে আমাদেরকে অন্য কোনো একটা ভাবে জিনিসটাকে ডিফাইন করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে, যেন আগেকার যত হিসাব ছিল সেগুলো ঠিক থাকে, তারপরেও আমরা আগের গণ্ডিটার থেকে বাইরে বেরিয়ে নতুন একটা বড় জায়গায় আমরা যেতে পারি। এটাই মানে মানুষের জীবনেরও আসলে তাই, মানে ফিলোসফিটা এখান থেকে চিন্তা করা যায়। আপনি খুব সহজ একটা জীবনে থেকে শুরু করতে পারেন, কিন্তু সেই জীবনে যদি সারা জীবন আটকে থাকেন, একই জিনিস চিন্তা করতে থাকেন সারা জীবন, তাহলে কখনো বড় একটা জায়গায় যাওয়া যায় না, নিজেকে কন্টিনিউয়াস ভাঙতে হয়। তো এই জন্যে আমরা এই যে পুরনো সংজ্ঞাটা ছিল লম্ব বাই অতিভুজ, সেই সংজ্ঞাটাই হয়তো আমরা থাকবো, কিন্তু লম্ব আর অতিভুজকে আগে যেভাবে চিনতাম সেভাবে আর চিনব না। আমরা এখন আর সমকোণী ত্রিভুজ থেকে সাইনকে সংজ্ঞায়িত করব না, সাইনকে আমরা নতুন সংজ্ঞা দিতে চাই। কি সংজ্ঞা? আমরা বলবো কোন জিনিসটা এরকম। ধরা যাক একটা স্থির রেখা আছে, এই স্থির রেখার একটা বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান রেখা ঘুরছে, ধরা যাক এটা হচ্ছে সেই চলমান রেখা। এই চলমান রেখাটাকে বলা হবে অতিভুজ। এখন অতিভুজ হচ্ছে এই চলমান রেখাটা, এবং এই চলমান রেখা থেকে এই যে
স্থির যে রেখাটা ছিল আগে, ধরা যাক স্থির রেখাটাকে আমি অন্য একটা রং দিয়ে আঁকাই। এটা হচ্ছে স্থির রেখা, এই যে নীল সে স্থির, এই লাল যেটা সে চলছে। এই যে চলমান রেখাটা, চলমান রেখার প্রান্তবিন্দু থেকে স্থির রেখার উপরে যে লম্ব, স্থির রেখার উপরে যদি লম্ব টানি আমি, তখন সেটাকে আমরা এখন লম্ব নাম দেবো। অর্থাৎ লম্ব শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজের মধ্যেই থাকবে তা না। যদি এরকম জায়গায় কোণ হয়, ধরা যাক আমরা এই কোণটা নিয়ে চিন্তা করছি, তখন আবার আমি ভালো করে দেখাই, এটা হচ্ছে সেই স্থির রেখা। ধরা যাক চলমান রেখাটা এখান থেকে ঘোরা শুরু করে 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 এত দূর পর্যন্ত ঘুরেছে, কোণ এখন এই পর্যন্ত। তাহলে এই যে চলমান রেখার অন্য একটা প্রান্তবিন্দু, সেখান থেকে এই স্থির রেখা পর্যন্ত যে লম্বটা যদি টানি আমি, এইটাকে আমরা এখন নাম দেব লম্ব। এখন লম্ব, খেয়াল করে দেখুন, লম্ব হওয়ার জন্য এখন একটা সমকোণী ত্রিভুজ আর দরকার নাই। আচ্ছা, যদি সে তলায় চলে যায়, অর্থাৎ ঘুরে ঘুরে এমন একটা কোণ আমি চিন্তা করলাম, যেই কোণটা ওই স্থির রেখাকে ভেদ করে নিচে চলে গেল, যেতেই পারে, কোনো অসুবিধা নাই, যত খুশি ঘুরতে পারে সে। এখন আমরা আটকে রাখবো না তাকে, কোণের মান এখন আর আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে না, আমরা ইচ্ছা মতো ঘুরাতে থাকবো। এত দূর পর্যন্ত যদি যায় তখন কি হবে? নিয়ম একই, এখান থেকে লম্ব টানতে হবে, এই প্রান্তবিন্দু থেকে লম্ব টান। তবে কথা হচ্ছে, যদি আমরা দেখি আগে যেখানে ছিল তার থেকে নিচে চলে গেছে, তখন এই লম্বটাকে আমরা ঋণাত্মক ধরবো। অর্থাৎ এই যে লম্বটা দেখতে পাচ্ছি আমরা, এই লম্বের মানটা ঋণাত্মক। খেয়াল করে দেখুন, যদি আমরা এই যে চলমান রেখাটা এটাকে 1 ধরি, আবার বলছি আমি, আরেকবার বলছি আমি ভালো করে, যদি এই চলমান রেখাটাকে আমি 1 ধরি, তখন এই লম্বটা আসলে কিছুই না, এই বিন্দুটার কোটি, ভুজ আর কোটির কথা মনে আছে? স্থানাঙ্ক ব্যবস্থায় ভুজ আর কোটি যেটা ছিল, অর্থাৎ সাইন, সাইন মানে কি সেটা এখন আমরা নতুন করে দেখতে পারবো। আমরা জানি সাইন মানে হচ্ছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এই জিনিসটা আসলে কি প্রকাশ করে জানেন? সে প্রকাশ করে প্রান্তবিন্দুটা কতটুকু উপরে আছে। আবার বলছি আমি, প্রান্তবিন্দুটা কতটুকু উপরে আছে। এই যে প্রান্তবিন্দু, খেয়াল করে দেখুন, আমি যখন এই কোণটা নিলাম তখন প্রান্তবিন্দু এখানে, প্রান্তবিন্দুটা কতটুকু উপরে আছে, কার থেকে উপরে আছে? ওই যে স্থির রেখা ছিল তার থেকে কতটুকু উপরে আছে। ঠিক একইভাবে, কেন অতিভুজ কই গেল? অতিভুজের মান চিন্তা করুন, অতিভুজ সবসময় কনস্ট্যান্ট, ফলে এই লম্ব যেটা সেটাই আসলে সাইনের মূল পরিচয়। অতিভুজ যেহেতু এখানে সবসময় কনস্ট্যান্ট আছে, একই জিনিস বারবার ঘুরছে, এই যে ঘূর্ণায়মান রেখাটা সে কন্টিনিউয়াস ঘুরে যাচ্ছে, তাহলে সাইন বলতে মূলত বোঝাবে কি বলুন তো? লম্ব ব্যাপারটা। এটা খুবই জরুরি একটা চিন্তা। তাহলে সাইন হচ্ছে মূলত লম্ব। যদি অতিভুজের মান 1 ধরেন তাহলে তো আরও ভালো, তাহলে একদম পুরোপুরি বলে দেওয়া যায় সাইন থিটা সমান লম্ব। আর তাহলে কস থিটা কি জিনিস? কস থিটা হচ্ছে ভূমি, কস থিটা হলো ভূমি। সেই ভূমিটা কি ভূমি? আবার আমরা চিন্তা করি এভাবে, তাহলে সাইন থিটা প্রকাশ করছে কতটুকু উপরে আছে। আরেকবার বলছি আমি, সাইন থিটা প্রকাশ করছে কতটুকু উপরে আছে। কস থিটা কি প্রকাশ করে? কস থিটা প্রকাশ করে এই প্রান্তবিন্দুটা কতটুকু ডানে আছে। আরেকবার বলছি আমি, প্রান্তবিন্দুটা কতটুকু ডান দিকে আছে। অর্থাৎ খেয়াল করে দেখুন, এইটা আমি যদি এখন একটা লম্বা দাগ চিন্তা করতাম, এই দাগটা থেকে কতখানি ডান দিকে আছে এই বিন্দুটা, সেটাই হচ্ছে ভূমি। ভূমিকে এভাবে বলা যায়, ভূমি হচ্ছে লম্ব অভিক্ষেপের মান। লম্ব অভিক্ষেপ কি জিনিস? আমি যদি এখান থেকে এখানে একটা লম্ব টানি, তাহলে নিচের যে অংশটুকু, এই অংশটুকুকে বলে লম্ব অভিক্ষেপ। এটা হলো লম্ব, আর নিচের এই পার্টটাকে বলে লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ যেটা, সেটা এখন আমাদের ভূমি। এবং লম্ব অভিক্ষেপের মান ঋণাত্মক কখন ধরবো? যখন সে ডানে থাকবে না, বামে থাকবে। আবার আমি দেখি, ধরা যাক এটা হচ্ছে সেই স্থির রেখাটা, এইটা হলো সেই চলমান রেখাটা। লম্ব অভিক্ষেপ, এখান থেকে লম্ব অভিক্ষেপ যদি চিন্তা করি, অভিক্ষেপ কোন দিকে হচ্ছে? অভিক্ষেপ হচ্ছে এই দিকে, বাম দিকে। কিন্তু আমি বলে দিয়েছি যে এখানে ভূমি বলতে আমি বোঝাবো যে কতটুকু ডানে আছে। এটা কি আসলে ডানে আছে? ডানে নাই, আছে কোন পাশে? বামে। যদি বামে থাকে তাহলে আমরা এটাকে বলবো ঋণাত্মক। অর্থাৎ ভূমি হচ্ছে এইটুকু। তাহলে এখন আমাদের নতুন কিছু সংজ্ঞা পাওয়া গেল লম্ব আর ভূমির। এখন আর আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে আটকায় নেই, এখন আমরা যত খুশি ঘুরতে পারি, যত খুশি ঘুরতে পারি ততবারই আমি লম্ব পাবো, ভূমি পাবো। ঠিক আছে? এখন
এইবার আপনি কোয়াড্রেন্ট থেকে ফিল করতে পারবেন যে কোথায় সাইনের মান কেমন হবে, কজের মান কেমন হবে। আমি বলেছি কি, এই কথাটা এখন একদম আমি সহজ করে বলি। সাইন মানে হচ্ছে উপরে, কজ বোঝায় কতটুকু ডানে। সাইন বোঝায় কতটুকু উপরে, কজ বোঝায় কতটুকু ডানে। তো এইবার আমরা এখন তাহলে সাইনের কথা চিন্তা করি। এই যে কোয়াড্রেন্ট সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এই যে কোয়াড্রেন্ট, এখানে কোন কোন জায়গায় মানটা উপরে থাকবে এটা চিন্তা করেন তো। উপরে কোথায় কোথায় থাকবে? সাইন তো উপরে। খেয়াল করে দেখুন, এখানে সাইনের মানটা উপরের দিকে থাকবে, লম্বটা উপরের দিকে হবে, পজিটিভ। তার মানে এই দুটো জায়গায় সাইনের মান পজিটিভ। আমি কখনোই চিন্তা করি না যে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। আমি চিন্তা করি যে উপরের দিকে যেখানে যেখানে আছে, উপরের দিকে গেলেই সাইন পজিটিভ। যেরকম এই দাগটার উপরে যত জায়গায় আছে সব জায়গায় সাইন পজিটিভ। ঠিক একইভাবে এখন চিন্তা করুন, কজ মানে হচ্ছে ডানে। কজ থিটা কি? ডানে। আমি বলছি যে একটু আগে বললাম লম্ব অভিক্ষেপের মানটা, যে এটা আসলে ভুজ আর কোটি, আর কিছুই না। সো যেখানে যেখানে ভুজ পজিটিভ ডান দিকে, সেই জায়গাগুলোতেই কজের মান পজিটিভ। কীরকম? তাহলে উপরের দিকে এই জায়গাগুলোতে সাইন পজিটিভ। আর এখানে চিন্তা করুন, কজ মানে ডানে, ডান দিকে যেখানে যেখানে ডানে আছে সেই জায়গাগুলোতে কজ পজিটিভ হবে। অর্থাৎ ডানে আছে কোন দিকে? এই দাগটা ডান পাশটা চিন্তা করুন, ডান দিকে আছে এইসব দিকে, এই দিকগুলোতে কজ থিটা পজিটিভ। তাহলে কজ কোথায় কোথায় পজিটিভ? এই ফার্স্ট কোয়াড্রেন্টে 1 2 3 4, আর এই ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে কজ হচ্ছে এই দুটো জায়গায় পজিটিভ। তাহলে আমি কিন্তু এভাবে চিন্তা করছি না যে ফার্স্ট এবং মনে করি অল সাইন ট্যান কজ অতএব ফোর্থ কোয়াড্রেন্টে সবসময় পজিটিভ হবে, এরকম মুখস্থ করার কিছু নাই। আমি জানি যে ডান দিকে গেলেই কজ পজিটিভ, বাম দিকে গেলে কজ নেগেটিভ। অর্থাৎ এই দুটো জায়গায় কজ নেগেটিভ, এই দুটো জায়গায় কজ পজিটিভ। সাইনের ঘটনাটা কি? সাইনের ঘটনা হচ্ছে উপরের দিকে গেলেই সেসব জায়গায় সব জায়গায় সাইন পজিটিভ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চিন্তা করুন এই জায়গাটায় সাইন আর কজের কি অবস্থা হবে? উপরে আছে, ডানে আছে, তাহলে সাইনও পজিটিভ, কজও পজিটিভ। এই জায়গাটায় কি হবে? বামে আছে, নিচে আছে, এই জায়গাটায় বামে এবং নিচে কজও নেগেটিভ, সাইনও নেগেটিভ। আজ কজ আর সাইন যদি নেগেটিভ হয়, আমরা জানি ট্যান থিটা সমান সমান কি? ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কজ থিটা। যদি সাইন বাবাও পজিটিভ নেগেটিভ হয়, কজ বাবাও নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভ দুইটা যদি বিয়োগ, মানে নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে? এখানে পজিটিভ হয়ে যাবে। ফলে এই জায়গায় ট্যান আবার পজিটিভ। তাহলে মোটামুটি কি একটু ধারণা করা যাচ্ছে যে সাইন থিটা সেটা কোথায় কোথায় পজিটিভ? উপরের দিকে। এইটা যখন আমরা জানি, এইবার আমরা সাইনের গ্রাফটা চিন্তা করব যে সাইনের মান কিভাবে থিটার সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয়। এখন খুব ক্লিয়ার করে দেখা যাবে। সাইন মানে কি? সাইন মানে কতটুকু উপরে। সাইন মানে কি? সাইন মানে কতটুকু উপরে। আরেকবার বলছি আমি, এইবার চিন্তা করুন, কার থেকে উপরে? এই দাগটা থেকে। সবসময় এই দাগটার কথা আবার মনে রাখতে হবে। আচ্ছা, এখন খেয়াল করি সাইনের যাত্রা শুরু। আমরা অন্য একটা রং নিই। কোন রং নেব? আচ্ছা, ধরা যাক এই যে রংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যাত্রা শুরু করছি। যখন একদম শুরুতে এখানে ছিল, এটার মানে কি? 0 ডিগ্রি। কারণ যাত্রা শুরু করেন একদম ওই দাগের সাথে মিলেই ছিল, পুরোপুরি 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে সাইন কতটুকু উপরে আছে? উপরে নাই, ওটার সাথে মিশে আছে। সো সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, একদম এখানে মিশে আছে। খেয়াল করে দেখুন, এই যে কোনো উপরে নাই তো। আস্তে আস্তে সাইনের মান বাড়ছে। সাইনের মান যখন বাড়বে, ধরা যাক 10 20 30, খেয়াল করে দেখুন উচ্চতাটা আস্তে আস্তে কি হচ্ছে? এই যে উচ্চতাটার দিকে তাকাবেন, বারবার বারবার উচ্চতার দিকে তাকাবেন, কতটুকু উপরে আছে, উচ্চতা কি হচ্ছে? বাড়ছে, বাড়তে 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 সবচেয়ে উঁচু কখন হবে? যখন এই জায়গাটায় একদম লম্বলম্বী যখন হয়ে যাবে, অর্থাৎ সাইন 90 ডিগ্রিতে গিয়ে সর্বোচ্চ হচ্ছে। এটা ফিল করতে পারেন, দেখেন। কারণ এই যে ঘুরতে 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 যখন এইখানে যাব আমি, তখন আমি সর্বোচ্চ হবে, সবচেয়ে উঁচুতে আমি যাব, তখন আমি সবচেয়ে উঁচুতে পৌঁছাচ্ছি। এবং এই জায়গাটা আমি যদি চিন্তা করি, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে কি? এখান থেকে কতটুকু উঁচুতে আছে, তাহলে এইটাই হচ্ছে লম্ব। আবার অতিভুজ তো সে নিজেই, তাই না? এই যে দাগটা, আমি তো বলে নিয়েছি যে অতিভুজ কি জিনিস। অতিভুজ হচ্ছে এই যে ঘূর্ণায়মান রেখাটা, তার দৈর্ঘ্য হচ্ছে অতিভুজ। তো যখন একদম উপরে চলে যাবে, তখন লম্ব যতটুকু উঁচুতে আছে সেটাই অতিভুজ। ফলে লম্ব আর অতিভুজ পরস্পর সমান হয়ে যাবে। লম্ব আর অতিভুজ যদি পরস্পর সমান হয়ে যায়, দুটোর ভাগফল কত হবে? 1। দুটা পরস্পর সমান।
লম্ব ইকুয়াল টু অতিভুজ। যদি এইভাবে দেখতে কষ্ট হয় তাহলে লম্ব ইকুয়াল টু অতিভুজ লেখেন, তারপরে অতিভুজ দিয়ে দুই পাশে ভাগ করে দেন, তাহলে বুঝবেন লম্ব বাই অতিভুজ হচ্ছে 1। কখন? যখন 90 ডিগ্রিতে আমি যাচ্ছি। এই জন্য সাইন 90 ডিগ্রির মান কত? 1। এরপরে কি হবে চিন্তা করুন, উচ্চতাটা আস্তে আস্তে কি হচ্ছে এখন এবার কমতে শুরু করলো। দেখা যায় কিন্তু এই যে আমি যত কোণ নিচ্ছি আমি আস্তে আস্তে এভাবে এরকম করে যাচ্ছি, উচ্চতাটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কমতে কমতে যখন 180 ডিগ্রিতে যাব আমি, তখন আবার সে ওই যে শুরুর যে দাগটা ছিল সেই দাগে গিয়ে সে মিলে গেল। তার মানে সাইন 180 এটাও আসলে শূন্য। তাহলে সাইন 0 থেকে আস্তে আস্তে যখন 90 হলো বাড়তে থাকলো, 90 পরে আস্তে আস্তে উচ্চতাটা কমতে থাকলো, কমতে 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 সাইন 180তে গিয়ে 0 হয়ে গেল। এরপর কি হবে? এরপরে উচ্চতাটা নেগেটিভ হতে শুরু করলো, কারণ নিচে চলে গেছে ওই দাগের। তার মানে এরপরে আস্তে 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 নেগেটিভ হতে থাকলো এবং নেগেটিভ মানটা বাড়ছে, কারণ উচ্চতাটা বাড়ছে, নিচের দিকে উচ্চতাটা বাড়ছে। বাড়তে 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 যখন 270 ডিগ্রি হবে, সাইন যখন 270 ডিগ্রি, সেখানে খেয়াল করে দেখুন এই যে লম্বের মানটা আসলে মাইনাস অতিভুজের সমান। লম্ব ইকুয়াল টু মাইনাস অতিভুজ, কারণ অতিভুজ সবসময় ধনাত্মক। অতিভুজ সবসময় এই যে ঘূর্ণায়মান রেখা যেটা, সেটাকে সবসময় ধনাত্মক ধরা হয়। এটা সবসময় ঘুরছে এবং ধনাত্মক সে অতিভুজ। যখন একদম নিচে চলে এলো তখন লম্বের মানটা অতিভুজের সমান কিন্তু নিচের দিকে, ফলে নেগেটিভ। তাই লম্ব ইকুয়াল টু অতিভুজ বাট মাইনাস অতিভুজ, ফলে লম্ব বাই অতিভুজের মানটা কত হবে? -1। এটা হচ্ছে সাইনের সবচেয়ে কম মান। সাইনের মান সর্বোচ্চ হতে পারে এইখানে, এই দাগ বরাবর, যখন 90 ডিগ্রিতে আছে তখন 1, যখন একদম নিচে 270 ডিগ্রিতে তখন সাইনের মান হচ্ছে -1। এটা হচ্ছে সাইনের সবচেয়ে কম মান। তাহলে সাইনের মান +1 থেকে -1 পর্যন্ত হতে পারে। এবার খেয়াল করুন, এরপরে এই মাইনাস ভ্যালুটা আস্তে আস্তে আবার একটু কমছে। মাইনাস আছে ঠিকই, কিন্তু তার মানটা কমে 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 যখন আমরা এখানে আসলাম আবার 360-এ যখন আমি গেলাম, তখন আবার আমি 0 পাচ্ছি। সে আবার এই দাগে মিলে গেল। তাহলে খেয়াল করে দেখুন পুরো এই যাত্রাটা এখন কিন্তু চোখে দেখা যায়। আমি এবার জাস্ট বলি একবার এমনিতে, সাইন 0-তে 0, এই যে দেখুন এখানে সাইন 0-তে 0, এরপর আস্তে আস্তে মানটা বাড়ছে, উচ্চতা বাড়ছে, উচ্চতা বাড়তে 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 এখানে সাইন 90-তে গিয়ে সর্বোচ্চ, তার মান 1। কেন 1? কারণ এখন এই যে লম্বটা, উচ্চতা যেটা, সেটা এখন অতিভুজের সমান, ফলে লম্ব বাই অতিভুজ 1। এমন করতে 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 এরপরে আস্তে আস্তে যত আমি বাড়ছি, এখন আমার উচ্চতা কমে যাচ্ছে, কমতে 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 সাইন 180-তে গিয়ে মান হলো 0। এরপরে নেগেটিভ হতে 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 এখানে নেগেটিভ সর্বোচ্চ হতে 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 এই জায়গায় গিয়ে আবার 0। এই জিনিসটাই এখন আপনি গ্রাফে দেখতে পারেন। 0 ডিগ্রিতে সাইনের মান 0, তারপরে বাড়তে 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 90 ডিগ্রিতে গিয়ে এর মান 1, এটা ধরা যাক 1। এরপরে আবার আস্তে আস্তে কমবে, কমতে 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 180 ডিগ্রিতে 0 হয়ে যায়, এই যে 0। তারপরে নেগেটিভ হয়, ঋণাত্মক হতে 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 270-এ গিয়ে সে -1, সর্বোচ্চ খারাপ, সবচেয়ে খারাপ হচ্ছে 270-এ গিয়ে। তারপরে খারাপের পরিমাণ কমতে 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 আবার 360-এ গিয়ে 0 হয়ে গেল। এই যে সাইনের চেহারাটা, এটাই সাইন। এখন এখন আপনি চিন্তা করেন কজের ব্যাপারটা। আচ্ছা, তার আগে আমি একটা ছোট্ট জিনিস একটু বলে ফেলি। আপনারা কি জানেন যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা? এটা খুব কাজে লাগে, এটা খুবই কাজে লাগে একটা জিনিস। যারা কোয়াড্রেন্টের হিসাব জানেন তারা জানেন যে এইভাবে চিন্তা করা যায়, যেহেতু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটাকে এইভাবে লেখা যায় 90 গুণ 2 মাইনাস থিটা। তারপরে আমাদেরকে দেখতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে। আমরা দেখব 90 গুণ 2, যেহেতু এটা 2 নম্বরের, তাহলে এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে। দ্বিতীয় কোয়াড্রেন্ট যেহেতু, এটা 2 থাকার কারণে সাইন সাইনই থাকবে, এবং যেহেতু এটা 2 নম্বর কোয়াড্রেন্ট সেখানে সাইন পজিটিভ, ফলে সামনে প্লাস থাকবে। সো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান সাইন থিটা। এটা তো মুখস্থ একটা জিনিস। এখন আমি ফিল করতে চাই, আমি দেখতে চাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কেন সাইন থিটা হয়। এটা খুব সুন্দর করে এখন আপনি দেখতে পারবেন। সাইন মানে কি? সাইন মানেটা কি? কতটুকু উপরে আছে। আমি যদি দেখাই যে এই দুইটা জায়গাতেই সাইন একই রকম উপরে আছে, তাহলে আপনি বুঝে যাবেন। দেখেন, এটা হচ্ছে থিটা, এইটা হলো থিটা, আর এইটা হচ্ছে 180 মাইনাস থিটা। এটা যদি থিটা হয় তাহলে এই অংশটুকু হচ্ছে 180 মাইনাস থিটা। খেয়াল করে দেখুন, এটা যতটুকু উপরে থাকবে এটা ঠিক ততটুকু উপরে থাকবে, ফলে সাইন থিটা যেটা, সাইন 180 মাইনাস থিটা, এই দুটো জিনিস
একই রকম উচ্চতায়, ফলে দুটোই সমান। সাইন থেটা এবং সাইন 180 মাইনাস থেটা দুটো সমান। এটা এখান থেকেও দেখা যায়, এই যে সাইন থেটা আর এটা হলো 180 ডিগ্রি মাইনাস থেটা, এই দুটোর উচ্চতা সমান। সাইন থেটা এবং সাইন 180 মাইনাস থেটা এটা দুজন পরস্পর সমান। তাহলে এটা এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাই না? এবং যারা আরও ভালো করে এখান থেকে দেখতে চান তারা মোটামুটি এখান থেকে ফিল করতে পারবেন যে সাইন তাহলে 180 প্লাস থেটা যদি আমি নেই, তখন দেখবেন তার উচ্চতার মান কিন্তু একই, এটার মানও যা এটার মানও তাই, কিন্তু সে আছে নিচের দিকে। ফলে সাইন 180 প্লাস থেটা এটা সমান সমান মাইনাস সাইন থেটা। দেখেন এটা ফিল করা যায় যে সাইন থেটা মানে কি ছিল, কতটুকু উপরে আছে, এটার কতটুকু উপরে আছে সেই মানটা একই কিন্তু নিচের দিকে, ফলে এই কারণে একটা মাইনাস চিহ্ন আমরা এখানে দিয়েছি। আবার এখানেও আপনার খেয়াল করতে পারেন, এই জায়গায় যদি আমরা এখানে তাকাই, এটাকে দুইভাবে চিন্তা করা যায়, এই একই বিন্দুটাকে দুইভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে এই পাশ দিয়ে ঘুরে চিন্তা করা যায় এই অ্যাঙ্গেলটার জন্য, ফলে সেই অ্যাঙ্গেলটা কত হবে, সাইন হচ্ছে 270 ডিগ্রি প্লাস থেটা, সাইন 270 প্লাস থেটা। এইখানেও চিন্তা করুন, উচ্চতাটা কিন্তু এটা সমানই, উচ্চতাটা এটা সমানই, এটা সাইন থেটাই হতো, শুধু নিচের দিকে বলে সামনে একটা মাইনাস থেটা। দেখুন দেখা যায় মেইন ঘটনা কি ছিল, কতটুকু উপরে ওইটাই তো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু জিনিসটা। আবার এই যে সাইন 270 প্লাস থেটা, এটাকে আরেকভাবে চিন্তা করা যায়, একই জায়গায় আমি আসতে পারি এই দিক দিয়ে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেই অ্যাঙ্গেলটাকে কি বলে, সেটা তখন নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে যায়। ফলে সাইন মাইনাস থেটা এটা সমান সমান মাইনাস সাইন থেটা। সাইন মাইনাস থেটা হলে কি হচ্ছে, আরেকবার আমি দেখাই, এখানে এটা ধরা যাক সাইন থেটা ছিল, সাইন যদি আমি মাইনাস থেটা নিই তখন এই উচ্চতাটা একই থাকছে, এখানে যে উচ্চতা ছিল এটার উচ্চতা একই কিন্তু নিচের দিকে উচ্চতা, ফলে কি মাইনাস হয়ে যাচ্ছে একটা। তাহলে খেয়াল করে দেখুন, এই যে জাস্ট এই জিনিসটা থেকে মোটামুটি ফিল করা যায় যে ওকে সাইন থেটা যা সাইন 180 মাইনাস থেটা একই, আবার সাইন থেটা যা 180 প্লাস থেটার মান একই, দুটাকে যদি আমি মডুলাস দিয়ে দেখাতাম তাহলে দুটোর মডুলাসের মান সমানই হতো, কিন্তু একটা আরেকটার উল্টো দিকে, অর্থাৎ একটা উপরের দিকে একটা নিচের দিকে, এই কারণে মাইনাস দিতে হয়েছে। তো এখন আমরা খুব ভালো করে এই জিনিসটা আরেকবার ফিল করব, কার জন্যে, কজের জন্য। আচ্ছা একটু কজের জন্য দেখা যাক, কোসাইনের জন্য আমরা জিনিসটাকে এখন ফিল করতে পারি কিনা। আচ্ছা কস থেটার গ্রাফটা কীরকম হয় সেটা একটু চিন্তা করি। কস কি জিনিস, কজ হলো কতটুকু ডানে আছে, আরেকবার বলছি কজ মানে কি কতটুকু ডানে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একদম শুরুতেই সে সবচেয়ে বেশি ডানে আছে, সে প্রচণ্ড খুশি, শুরুতেই তার জীবনের শুরুই হয়েছে একদম মানে সোনার চামচ মুখে দিয়ে, একদম শুরুতেই সে সবচেয়ে বেশি ডানে আছে। ভূমি কি জিনিস, ভূমি হচ্ছে এই যে এই শূন্য বিন্দুটা থেকে, মূল বিন্দু থেকে ডান দিকে কতখানি আছে, তো একদম শুরুতেই যে ভূমিটা সেটা অতিভুজের সমান। অতিভুজ কি, যেটা ঘূর্ণায়মান রেখাটা তার দৈর্ঘ্য, তো একদম শুরুতেই ভূমি আর অতিভুজ সমান, সবচেয়ে ডানে আছে, ফলে শুরুতেই ভূমি ইকুয়াল টু অতিভুজ, এবং ভূমি যদি অতিভুজের সমান হয়ে যায় যখন কোণ কত, থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি, এই ভাইয়া কি লেখেন কিছু দেখা যাচ্ছে না, আচ্ছা এই যে দেখিয়ে দিলাম, তাহলে থিটা যখন 0 ডিগ্রি তখন ভূমি ইকুয়াল টু অতিভুজ, ফলে ভূমি বাই অতিভুজ সমান সমান 1। তাহলে একদম শুরুতেই কজের মান 1, কজ 0 ডিগ্রির মান 1, ফিল করা যাচ্ছে? ঠিক আছে, আস্তে আস্তে যখন আমি যাচ্ছি এইবার খেয়াল করুন, কজ যখন এখানে গেল ভূমির মান কি হলো, কতটুকু ডানে আছে সেটার মান কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ডানে ছিল এখানে সবচেয়ে বেশি, এবার আস্তে আস্তে কম ডানে, এই যে ডানের পরিমাণটা দেখুন, ডানের পরিমাণটা কি হচ্ছে আগের থেকে কম ডানে, এখন সবচেয়ে কম ডানে কখন, যখন এইখানে ডানে আর কি, সে তো একদম দেয়ালের গায়ে লেগে গেছে, ফলে কোনো টানের কিছু নাই, অর্থাৎ কজ 90 ডিগ্রিতে গিয়ে তার কোনো ডানে নাই, সে ডানের মানটা হচ্ছে 0, ফলে কজ 90 ডিগ্রি সেটা হলো 0। এরপর কি হচ্ছে, এরপর সে ডানেই নাই, এবার বামে চলে গেল, ফলে তার মানটা নেগেটিভ হয়ে যাবে, কারণ বাম, আমি বলেছি যে কজ জিনিসটা হচ্ছে কতটুকু ডানে আছে, তো সে যখন বামে চলে গেল তখন তো আর তার বামে থাকা মানে -5, বামে থাকার মানে হলো 5 ডানে থাকা, তো সেরকম খেয়াল করে দেখুন, এখন এইবার সে বামে আছে কিন্তু বামে থাকার পরিমাণটা বাড়ছে, কতটুকু বামে আছে অনেক বাড়ছে, সেটা হতে হতে যখন এই জায়গায় গেল তখন সে সবচেয়ে বেশি বামে আছে, সবচেয়ে খারাপ, আমি বলেছি তুই ডানে থাকবি,
সে এইখানে এই দেয়াল বরাবর যখন ছিল তখন না কিছু ছিল না, তাকে নিয়ে আমার কিছু বলার না, নিরপেক্ষ অবস্থা। আর এইখানে গিয়ে সেই ছেলের সবচেয়ে খারাপ অবস্থা, সে একদম সবচেয়ে বামে চলে গেল। তখন ভূমির মানটা অতিভুজের সমান কিন্তু নেগেটিভ, ফলে ভূমি বাই অতিভুজ সেটার মান হয়ে যাবে তখন -1। অর্থাৎ কজের মানটা -1 কখন? 180 ডিগ্রিতে গেলে। কজ 180 ডিগ্রিতে গেলে যখন আমরা যাব তখন হয়ে গেল কজের মানটা -1। এরপর খেয়াল করে দেখুন এখনও কিন্তু নেগেটিভে আছে। নেগেটিভ কখন থাকবে? যখন বাম দিকে থাকবে। এখনও সে বাম দিকে আছে। কোন দাগের বাম দিকে? এই যে দাগটা দেখা যাচ্ছে, এই দাগের যতক্ষণ পর্যন্ত বামে থাকবে কজ নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখনও সে নেগেটিভ, এখানে যখন আছে তখনও নেগেটিভ, এইখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, কিন্তু নেগেটিভ পরিমাণটা কমছে। খেয়াল করে দেখুন ভূমি যে পরিমাণটা, এই যে ভূমিটা অর্থাৎ এই দাগ থেকে কতটুকু, এই দেয়াল থেকে কতটুকু ডানে সরে আছে সেটার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। কমতে 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 যখন এই দেয়ালে আবার মিশে গেল কজ 270 ডিগ্রি, এই যে পুরা 270 ডিগ্রিতে গিয়ে সে আবার দেয়ালে মিশে গেল, অর্থাৎ কজ 270 ডিগ্রির মান 0, কারণ আছে ডানে বামে নাই, ওখানে দাঁড়িয়ে গেল। এরপর সে আরেকটু যখন যাচ্ছে এখন সে ধনাত্মক দুনিয়ায় চলে আসলো। কি দারুণ ব্যাপার, সে এখন ধনাত্মকের দুনিয়ায় চলে এসেছে, কারণ সে এই দেয়ালের কোন পাশে আছে? ডান পাশে, দেয়ালের ডান পাশে চলে এলো। ফলে এই জায়গাগুলোতে আর কত রং দিয়ে যে আঁকবো, এইখানে চিন্তা করুন, এই কোণটার জন্য চিন্তা করুন, এই কোণের জন্য কজের মান ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? দেখা যাচ্ছে কোন পাশে? ডান পাশে আছে, তার মানে অবশ্যই ধনাত্মক হবে। তাহলে 0 থেকে এখন সে আবার ধনাত্মক হচ্ছে, হতে 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 এইখানে যখন গিয়ে পৌঁছালো আবার তার মান সর্বোচ্চ 360 ডিগ্রিতে গিয়ে আবার সর্বোচ্চ হলো। কারণ কি? কারণ সে আবার সবচেয়ে ডানে চলে গেল, ফলে সেটার মান আবার কজ 360, এটার মান হলো 1। আমরা যদি গ্রাফে দেখি, গ্রাফে দেখলে এই জিনিসটাই দেখা যাবে। কজের যদি আমরা গ্রাফ আঁকাই, ঠিক এই ঘটনাটাই আমরা তখন গ্রাফ করে দেখব। গ্রাফ দেখা যাক। এই যে একদম শুরুতে, শুরুতে কি আছে? একদম শুরুতে 0তে এর মান হচ্ছে 1, একদম শুরুতেই তার মান 1। সে সোনার চামচ মুখে দিয়ে জন্ম, একদম শুরুতেই 1। আচ্ছা, তারপরে আস্তে 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 যখন আমি কোণের মান বাড়াচ্ছি তার মান কমছে, কমতে 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 90 ডিগ্রিতে গিয়ে এর মান 0 হয়ে গেল। এই যে 0 হয়ে গেল এখানে। এরপরে সে নেগেটিভে চলে গেল। নেগেটিভে যেতে 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 180তে গিয়ে তার মান সবচেয়ে খারাপ হলো। এই যে এখানে সে সবচেয়ে বামে চলে গেল, তখন ডানে থাকার কথা ছিল, কজ মানে ডানে, সে সবচেয়ে বামে চলে গেল, তখন তার মানটা এই যে -1 এখানে। এরপরে এই বামে থাকার পরিমাণটা কমছে, তার খারাপের পরিমাণটা কমছে, সে আস্তে আস্তে আলোর দিকে তার ঘুরে আসছে আর কি। মানে ধরা যাক মাদকাসক্ত ছিল, সেখান থেকে সে এখন আলোর দুনিয়ায় ফিরছে। এই অবস্থায় সে একদম মাঝামাঝি অবস্থা, ভালোও না খারাপও না। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি দিকে সে আবার 0, তারপরে আবার 360-এ গিয়ে সে আরেকবার 1-এ গিয়ে পৌঁছালো এখানে। তো এটাই হচ্ছে কোসাইনের গ্রাফ। তারপরে আবার এই একই জিনিস বারবার ফিরে আসবে, বোঝা যাচ্ছে, কারণ এই জিনিস তো চক্রাকারে ঘুরতে থাকবে, ফলে এই জিনিসও, এই গ্রাফটাও চক্রাকারে ঘুরতে থাকবে। কিন্তু এখন আমরা ফিল করব কস থেটার, একটু আগে যেভাবে সাইন থেটা ফিল করেছি, কস থেটা, কজ 180 মাইনাস থেটা, এই দুটোর মধ্যে জিনিসটা খেয়াল করি আমরা, যে আমরা বুঝতে পারি কিনা। এখন আমি কিন্তু কোনো সূত্র প্রমাণ করছি না, আমি জাস্ট ফিল করানোর চেষ্টা করছি যে কজ 180 প্লাস থেটা জিনিসটা কীরকম। আচ্ছা, কস থেটা মানে কি? ভাই কস থেটা মানে হচ্ছে এই দাগ থেকে কতটুকু ডানে আছে। আচ্ছা, তাহলে কস থেটা মানে হচ্ছে এই অংশটুকু। কেন ভাই অতিভুজ হয়ে গেল? অতিভুজ তো সবসময় সমান। তো ভূমি বাই অতিভুজ, ধরা যাক অতিভুজের মান 1, আপনি 1 ধরে নেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে, তখন সরাসরি ভূমি পাওয়া যাবে। তাহলে কস বলতে মূলত বোঝায় কতটুকু ডানে আছে। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে থেটা, কস থেটা হলো এটা। কস 180 মাইনাস থেটা যদি আমি নেই, সেটা হলো এখানে যাবে, কারণ এটা যদি থেটা হয় তাহলে এই কোণটা, আমি মূলত নিচ্ছি এই কোণটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থেটা। সেখানে গিয়ে দেখেন এই যে ডানে থাকার এই পরিমাণটা কিন্তু সমান, যতটুকু এখানে এসে ডানে ছিল এখানে এসে ততটুকুই বামে আছে। ফলে কজ 180 মাইনাস থেটা, আমি কিন্তু এই যে কোয়াড্রেন্ট কিছু দেখছি না, আমি কিন্তু জাস্ট দেখেই বলে দিতে পারি যে কজ 180 মাইনাস থেটা, এটা কস থেটারই সমান, শুধু একটু একটা মাইনাস চিহ্ন আছে। কারণ কি? কারণ এটা ধনাত্মক দিকে ছিল, এটা ঋণাত্মক দিকে। এখন দেখুন কজ 180 প্লাস থেটার ক্ষেত্রে কি হবে। কজ, এই যে ধরা যাক এটা হচ্ছে থেটা, তাহলে কজ 180 প্লাস থেটা, তখনও
এই যে যতটুকু ডানে ছিল এখানে ততটুকুই ডানে আছে, আগের মতোই কস থিটারই সমান, কিন্তু সে কি আসলে ডানে আছে? নাই, সে বাম দিকে আছে। ফলে এটা হচ্ছে মাইনাস কস থিটা। এখন চিন্তা করুন এই জায়গায় 270 প্লাস থিটা। এইবার হচ্ছে মজা, 270 প্লাস থিটা মানে কি? এই 270 প্লাস আরও একটু থিটা। আমি বোধহয় একটু ছোট্ট জিনিস ভুল করেছি। 270 প্লাস থিটার ক্ষেত্রে এটা এভাবে বলা যাচ্ছে না। আমি যখন সাইন বলেছিলাম, আমি বলবো 270 ক্ষেত্রে তখন আসলে কসটা সাইন হয়ে যাবে। সেই জিনিসটা, সেটাও একটা দেখার বিষয়। আচ্ছা, এটা না বলে আমি যাচ্ছি না, চিন্তা নেই। আচ্ছা, 270 প্লাস থিটা না বলি, আমি 180 প্লাস থিটা বলেছি, ওকে। এবং কজ মাইনাস থিটার ক্ষেত্রে আমরা চিন্তা করি। তাহলে এটা হচ্ছে থিটা। মাইনাস থিটার ক্ষেত্রে চিন্তা করুন। আমার আসলে এই দাগটা দেওয়ার দরকার ছিল। মাইনাস থিটা মানে কি? ঘড়ি কাটার দিকে। ভুলটা বুঝেছি একটু লেটে। আচ্ছা, এটা হচ্ছে কতটুকু ডানে আছে খেয়াল করে দেখুন, এখানেও একদম একই পরিমাণে ডানে আছে সে। তার মানে কজ থিটা এবং কজ মাইনাস থিটা এর দুজন পরস্পর সমান। এটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে কস থিটা যেটা কস মাইনাস থিটা এটা পরস্পর সমান। আচ্ছা, যে অংশটাকে আমি বলছিলাম একটু আমি ভুল করেছি, সেটা হচ্ছে কস 270 প্লাস থিটা। কেন ভাইয়া কস 270 প্লাস থিটার ক্ষেত্রে কি সমস্যা হয়েছে? আচ্ছা, যে সমস্যাটা হয়েছে এইটাই একটা সিরিয়াস প্রবলেম। কস 270 প্লাস থিটার যখন হয়েছে তখন এটার মান আসলে সাইন থিটা হবে। কেন কস এখন সাইন হয়ে গেল, এটা বলেই আমি আজকের পর্বটা শেষ করবো। আসলে কেন কসটা এখানে সাইন হয়ে গেল? আমি প্রথমবার যখন একটু আগে বলছিলাম সাইন 270 প্লাস থিটা, সম্ভবত আমি কস থিটা বলে সাইন থিটা বলেছি, এটা ভুল ছিল। আমি অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, ওটা হবে আসলে কস থিটা। কেন সেটাই বলার জন্য আমি আসলে প্রস্তুত হয়েছিলাম। আচ্ছা, যখনই অ্যাঙ্গেলগুলা এরকম 270 প্লাস থিটা অর্থাৎ 90 ডিগ্রি টাইমস 3 বেজোড় গুণিতক হয়, তখনই কসটা সাইন হয়ে যায়। কেন এরকম হয় সেই জিনিসটা বোঝানোর জন্য আমি সহজে একটা জিনিস বোঝাই যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এটা কেন কস থিটা হয়। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এটা কেন কস থিটা? সাইন কি জিনিস? কতটুকু উপরে আছে। আচ্ছা, কস কি জিনিস? কতটুকু ডানে আছে। আচ্ছা, এইবার এটা খুবই মজার, এটা ত্রিভুজ থেকে এত সুন্দর করে দেখা যায়। ধরা যাক এটা ছিল থিটা কোণ, আমি ইচ্ছা করে এরকম করে আঁকলাম ত্রিভুজটা। আচ্ছা, এই পুরো ত্রিভুজটাকে আমি যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, পুরো ত্রিভুজটাকে ধরে 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, তাহলে কেমন হয়? দিলাম 90 ডিগ্রি ঘুরিয়ে, অর্থাৎ আমি আসলে মোট 90 ডিগ্রি প্লাস থিটা কোণ নিচ্ছি। তাহলে এই কোণটুকু হচ্ছে থিটা, আর এখানে যে কোণটা দেখা যাচ্ছে, যে কোণটাকে আমি অন্যটা রং দিই, এই কোণটা এটা হচ্ছে 90 প্লাস থিটা। ঠিক আছে, দুইটা কোণ আলাদা করে দেখা যাচ্ছে। এই নীল যে ছোট কোণটা এটা হচ্ছে থিটা, আর এই কোণটা হচ্ছে 90 প্লাস থিটা। আচ্ছা, তো এখন যখন আমি লিখি যে সাইন 90 প্লাস থিটা, আমি কি চিন্তা করি? সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা কতটুকু উপরে আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কতটুকু উপরে আছে। এবং আপনি যদি ভালো করে খেয়াল করেন, এইটুকু আসলে এইটার সমান, মূল ত্রিভুজের এই ভূমিটা সমান। কেন? কারণ পুরো ত্রিভুজটাকে তো ধরে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। ফলে সাইন 90 প্লাস থিটা যখন আমি নিচ্ছি, তখন এখানে যে উচ্চতারা, সেই উচ্চতাটাকে চিন্তা করা যায় এই ত্রিভুজে ভূমির সাথে। এই ত্রিভুজের যে ভূমি, সেটা ওই ত্রিভুজের ক্ষেত্রে, ওই বিন্দুর ক্ষেত্রে সেটা লম্ব। অর্থাৎ লম্ব আর ভূমি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কখন? যখন আমি এই 90 ডিগ্রি প্লাস থিটা এরকম একটা কোণ নিচ্ছি। যখনই কোণটা, এই থিটা কোণটা যখনই
এই যে লম্বা দাগটা অর্থাৎ ওয়াই অক্ষের সাথে যখনই অ্যাঙ্গেলটা চলে যায় তখন এই রকম ঘটনাগুলো ঘটে। তখন এই মানটা, এই যে যেটা ভূমি ছিল সেটা তখন লম্বের দিকে চলে যায়। ফলে আমি এটাকে বলতে পারি কস থিটা। যাদের এটা দেখে বুঝতে কষ্ট হচ্ছে তাদের আরও ভালো করে বলি এবিসিডি দিয়ে, দরকার হয় আমি এবিসিডি দিয়ে বলবো যে এটা এ, এটাকে বি, এটাকে ও নাম দিলাম, এটাকে বললাম আচ্ছা এটাকে এ ড্যাশ, এটাকে বি ড্যাশ নাম দিই, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। খেয়াল করে দেখুন এই যে ও এ বি ত্রিভুজটা ছিল সেটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, ফলে যেটা হয়েছে মোট 90 ডিগ্রি প্লাস থেটা একটা কোণ তৈরি হয়েছে। আগে তো থেটা ছিল, সেই থেটাটাও ঘুরে গেছে আরও 90, ফলে 90 ডিগ্রি প্লাস থেটা। আর এখন এই যে এ ড্যাশ বি ড্যাশ যেটা, সেটাই ছিল এককালে এ বি। তো আমরা এখন এই ত্রিভুজের মধ্যে খেয়াল করি সাইন 90 ডিগ্রি প্লাস থেটা মানে কত? সাইন 90 ডিগ্রি প্লাস থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে ও বি ড্যাশ এই কোণের ক্ষেত্রে, তাই না? আমাদের সাইন 90 ডিগ্রি প্লাস থেটা হচ্ছে ও বি ড্যাশ বাই ও এ ড্যাশ। এটা সমান সমান, খেয়াল করে দেখুন ও বি ড্যাশ যে সেই এককালে ছিল ও বি, কিছুই না, খালি 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি বলে, বাই ও এ ড্যাশ যে সে ছিল ও এ, এটাই আসলে অতিভুজ, এটা সবসময় সমান। ফলে ও বি বাই ও এ যেটা, সেটা এখান থেকে খেয়াল করুন সে কে, সে হচ্ছে কস থেটা। কেন এরকম হলো ঘটনাটা খেয়াল করুন, যখনই 90 ডিগ্রির কোণের সাথে থাকছে তখনই 90 ডিগ্রি এই দাগটার উপরের দাগটার সঙ্গে যখন থেটা কোণগুলো থাকে তখন হচ্ছে এই ঘটনাটা ঘটে, লম্বটা ভূমি হয়ে যায়, ভূমিটা লম্ব হয়ে যায়। ঠিক একই জিনিস কিন্তু আমরা কজের জন্য চিন্তা করতে পারতাম, তবে ওখানে একটা ছোট্ট কাহিনী হতো। কজ 90 ডিগ্রি প্লাস থেটা, এটার মান কত? কজ 90 ডিগ্রি প্লাস থেটা যেটা এই ত্রিভুজ থেকে, একই ত্রিভুজ থেকে দেখা যাওয়ার কথা, তাই না? কজ 90 ডিগ্রি প্লাস থেটা যেটা, সেটা হচ্ছে কতটুকু ডানে আছে। ভাই ডানে কি আসলে আছে? না, সে ডানে নাই, সে আসলে আছে বাঁয়ে। অর্থাৎ কজ 90 ডিগ্রি প্লাস থেটা যেটা, সেটা হচ্ছে মাইনাস এ ড্যাশ বি ড্যাশ বাই ও এ ড্যাশ। ফলে মাইনাস এ বি বাই ও এ সমান মাইনাস সাইন থেটা। খেয়াল করে দেখুন এটি যে মাইনাস হবে সেটা আগে ফিল করতে হবে যে কেন মাইনাস হচ্ছে, কারণ সে তো আছে বামের দিকে, সে আছেই বাঁয়ের দিকে। কিন্তু মানটা যদি আমি চিন্তা করতাম, সে যতটুকু বাঁয়ে আছে, সে যতটুকু বাঁয়ে আছে মূল ত্রিভুজে, এই যে ছোট ত্রিভুজ যেটা ছিল থেটা কোণের যে ত্রিভুজটা, সেখানে সে ততটুকু উপরে ছিল। কি বললেন ভাইয়া? 90 প্লাস থেটার যে ত্রিভুজটা, সেখানে সে যতটুকু বামে আছে থেটার ত্রিভুজে সে ততটুকু উপরে ছিল। এই যে উপরে থাকাটা আর এই বামে থাকাটা, এই দুটা জিনিস খেয়াল করে দেখুন সমান। এই জন্যে কজ 90 ডিগ্রি প্লাস থেটা এটা মাইনাস সাইন থেটা হয়ে যাচ্ছে। সাইন থেটা উপরে থাকাটা আর বামে থাকাটা এই দুটো এখন সমান হয়ে যাচ্ছে কখন? যখন আমরা এই 90 ডিগ্রি প্লাস থেটা কোণগুলো নিয়ে চিন্তা করছি। একই ঘটনা 90 ডিগ্রি মাইনাস থেটার ক্ষেত্রে সত্যি, আবার 270 প্লাস থেটা, যেটা একটু আগে আমি ভুল করেছিলাম। ভাই আপনি ভুল শিখিয়েছেন। হ্যাঁ, ভুল থেকেই সঠিকের দিকে যাত্রা শুরু হয়। এই যে এইবার আমি কজ 90 ডিগ্রি প্লাস থেটার কথা চিন্তা করি। ধরা যাক এটা হচ্ছে থেটা কোণ। আগে থেটা কোণটা ভালো করে দেখে নিই, লালটা দিয়ে বোঝাবো, পুরা লাল দিয়ে আঁকি। 90 ডিগ্রি প্লাস থেটা, 270 ডিগ্রি প্লাস থেটাটা, এই যে 90, 180, 270 প্লাস থেটা। এখানেও ভালো করে খেয়াল করে দেখুন, এই যে পুরা কোণটা হচ্ছে 270 প্লাস থেটা। আমি এখান থেকে ফিল করতে চাই, আমি কোনো রকম এই মানে ফর্মুলা না যে তৃতীয় কোয়াড্রেন্টে থাকলে কি নিয়ম হয়, রুল বাদ, আমি ফিল করতে চাই। সাইন 270 প্লাস থেটা এটার মানে কি? সাইন 270 প্লাস থেটা, সাইনের মানে হচ্ছে কতটুকু কতটুকু উপরে আছে। আচ্ছা, কতটুকু উপরে আছে সেটা হচ্ছে এই এতটুকু, এই মানটা, তাই না? আমরা সবসময় চিন্তা করি কি অতিভুজের প্রান্তবিন্দুটা কতটুকু উপরে আছে। আসলে কি উপরে আছে? সে উপরে নাই। সে যেহেতু উপরে নাই, এবং যতটুকু উপরের থাকার কথা বা যতটুকু নিচে আছে সেটা মূল ত্রিভুজে কতটুকু ডানে ছিল সেইটার সমান। আবার আমি ভালো করে পরিচয় দিই, এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো জিনিস পরস্পর সমান। ফলে যখন আমরা 270 প্লাস থেটা নিয়ে চিন্তা করছি, 270 প্লাস থেটা যখনই অ্যাঙ্গেলটা এই দাগগুলোর সাথে হয়, তখন যতটুকু আগে ডানে ছিল সেটা এখন ততটুকু নিচে। ডানের সাথে কতটুকু উপরে যদি হতো তাহলে আমি সরাসরি সমান করে কস থেটা বলে দিতে পারতাম, কিন্তু যেহেতু সে নিচে আছে তার জন্য মাইনাস, অর্থাৎ নিচে থাকার কারণে মাইনাস। আর এই মানের কথা চিন্তা করি আমরা, মানটা যেহেতু সে নিচের দিকে আছে অতএব এটা মাইনাস কস থেটা। খেয়াল করে দেখুন যেটা ফিল করা যায় খুব সুন্দর করে, যে সাইন 270 প্লাস থেটা এটা হচ্ছে কতটুকু নিচে আছে,
আর কস থেটা হচ্ছে থেটা যে কোনটা ছিল একদম মানে থেটা শুরুর যে জায়গাটা সেখানে সেখানে সে কতটুকু ডানে ছিল সেইটা বোঝাচ্ছিল এই দাগটা দিয়ে। একই দাগ, তাই না? এই যে পুরো জিনিসটাকে ঘুরিয়ে ফেলুন, পুরো ত্রিভুজটাকে 270 ডিগ্রি আমরা ঘুরিয়ে ফেলেছি, ফলে এই দাগটা এখন চলে গেছে এইখানে। তাহলে এভাবেই সাইন 270 প্লাস থেটা এটা হয়ে যায় মাইনাস কস থেটা। ঠিক আছে, এইবার আরেকটা জাস্ট বাদ, সেটা হচ্ছে কস 270 প্লাস থেটা। তাহলে কস 270 প্লাস থেটা জিনিসটা কি? কস 270 প্লাস থেটা বলতে আমি বোঝাই কতটুকু সে ডানে আছে। কস মানে ডানে, কস মানে কতখানি ডানে আছে। আচ্ছা, কস 270 ডিগ্রি প্লাস থেটা মানে কতটুকু ডানে আছে? এই যে 270 প্লাস থেটা এই কোণটা কতটুকু ডানে আছে? এই এতটুকু। সেটাকে আমি হলুদ দিয়ে বা মেজেন্টা দিয়ে দিলাম। এই যে এইটুকু হচ্ছে কস 270 ডিগ্রি প্লাস থেটার মান। কেন ভাই কস 270 মানে তো ভূমি বাই অতিভুজ। ভাই অতিভুজ আমি 1 ধরে নিচ্ছি, অতিভুজ 1 ধরে নেন, তাহলে জিনিসটা সব সুবিধা। শুধুমাত্র এই দাগটার উপর তখন ডিপেন্ড করা লাগে, কারণ অতিভুজ সব জায়গায় তো অতিভুজের আমি মান বলে দিয়েছি যে অতিভুজ এমন একটা জিনিস যেটা হচ্ছে ঘূর্ণায়মান রেখাটা, এবং অতিভুজ সব জায়গায় সমান এবং সেটা সবসময় পজিটিভ। আচ্ছা, এইটুকু কার সমান বলুন দেখি? এইটুকু আসলে কার সমান ছিল? এইটুকু ছিল এইটার সমান, তাই না? তাহলে 270 ডিগ্রি ত্রিভুজের মধ্যে 270 প্লাস থেটা ত্রিভুজের মধ্যে যতটুকু ডানে ছিল সেটা মূল ত্রিভুজে যতটুকু উপরে ছিল তার সমান। মূল ত্রিভুজে উপরে ছিল মানে কি? মূল ত্রিভুজে মানে মূল ত্রিভুজ বলতে আমি বোঝাচ্ছি ছোট ত্রিভুজটার মধ্যে সাইন থেটা সমান। কি দারুণ একটা ব্যাপার যে এখানে যতটুকু ডানে ছিল সেটা মূল ত্রিভুজে কতটুকু উপরে ছিল তার সমান, অর্থাৎ এখানে কস যতটুকু ওখানকার সাইন ততটুকু, অর্থাৎ কস 270 ডিগ্রি প্লাস থেটা এটা হচ্ছে সাইন থেটা। তাহলে এইখানকার মধ্যে এখন যত রকম কোঅর্ডিনেট হতে পারে সবগুলো এখন আপনারা এখান থেকে খেয়াল করতে পারেন। এবং সেম জিনিসটাই এটার জন্য সত্যি, যদি 270 মাইনাস থেটা হতো তখনও এই এতটুকুই পাওয়া যেত। কিন্তু সে আবার কোন দিকে আছে? সে কি আসলে ডানে আছে? নাই তো, সে কোন দিকে আছে? বাঁয়ে। বাঁয়ে থাকলে কি হতো বলুন দেখি? বাঁয়ে থাকার মানে কি? কস তখন মানটা নেগেটিভ আসতো, অর্থাৎ কস 270 মাইনাস থেটা, কস 270 মাইনাস থেটা কতটুকু ডানে আছে সেটা সমান ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। কারণ এই পরিমাণটা কতটুকু উপরে ছিল তার সমান ছিল। কতটুকু উপরে ছিল মানে সাইন, তাহলে সাইনের সমান, কিন্তু কোন দিকে আছে? বাম দিকে, এই কারণে মাইনাস। তাহলে এখন দেখুন, মানে চেহারা দেখেই আমি সবসময় এটা বিশ্বাস করি যে একটা জিনিস দেখে ফিল করা যে ওকে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটার উপরেরটা এটার বামেরটা এটা পরস্পর সমান। এই ফিল করাটা খুব খুব জরুরি। এবং এটা যদি আমরা ফিল করতে পারি তাহলে অনেক অনেক কিছু পরবর্তীতে খুব সহজ হয়ে যাবে। আমরা বুঝতে পারবো যে সাইন আর কজ এরা আসলে জাস্ট 90 ডিগ্রি পার্থক্য এদের মধ্যে। যদি আমরা গ্রাফটার দিকে ভালো করে তাকাতাম, সাইনের গ্রাফটা হচ্ছে এরকম এবং কজের গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক একই জিনিস। এরা দুই ভাই, একদম আপন ভাই, শুধুমাত্র 90 ডিগ্রি দুটোর মধ্যে পার্থক্য আছে। এবং এই জিনিসটা যারা ইঞ্জিনিয়ারিং পড়বে এক সময় তাদের খুব কাজে লাগবে, এই সাইনের মধ্যে দুটোর মধ্যে পার্থক্যটা। এবং শুধু তাই না, যখন আচ্ছা এটা এখানে আর বলার দরকার নেই, আমি আমার ক্যালকুলাসের একটা ভিডিওতে আমি বুঝিয়েছি যে কেন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, সেটাও এখান থেকে খুব সুন্দর করে দেখা যায়। এবং সেটার মধ্যেও এই ব্যাপারগুলো আসলে আছে। যাই হোক, আমরা আর অত গভীরে যাচ্ছি না, আমি অলমোস্ট শেষের দিকে। আমি জানি যে এই পর্বটা খুব কঠিন একটা পর্ব হয়ে গেছে, তবে আমি সবাইকে অনুরোধ করবো যে অংশগুলো আমি বলেছি সেটা আরেকবার চিন্তা করার জন্য। আশা করি যে চিন্তা করলে ব্যাপারগুলো মাথার মধ্যে আরও ভালো করে গেঁথে যাবে। সাইন মানে কতটুকু উপরে, কজ মানে কতটুকু ডানে। ঠিক আছে, ফিল করুন। গণিতে যাত্রা শুভ হোক। আমি ছোট্ট করে বিদায় নেব, তার আগে দেখি কি কি প্রশ্ন এসেছে। দেখি কি কি রকম প্রশ্ন আসছে। কোথায় গেল প্রশ্নগুলো? কেন আমি দেখতে পাচ্ছি না? শূন্য জোড় না বিজোড় সংখ্যা? শূন্য জোড় সংখ্যা, এখানে কোনো সন্দেহ নেই। সাইন কসকে ত্রিকোণমিতিক অনুপাত বলবো নাকি বৃত্তীয় ফাংশন বলবো? দুটোই বলা যায়, কোনো অসুবিধা নেই। বৃত্তীয় ফাংশন বলা হয় কারণ যদি সাইন থেটা এবং কস থেটা এদেরকে নিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকতাম, শুধুমাত্র সাইন থেটা আর কস থেটা, সেটাকে একটা বৃত্ত পাওয়া যেত। এটা অনেকটা এরকম যে যদি সাইন থেটাকে এক্স চিন্তা করা যায় এবং কস থেটাকে ওয়াই চিন্তা করা যায়, অর্থাৎ
থিটার বিভিন্ন মানের জন্য এক্স এবং ওয়াই আমরা বের করলাম। এক্স হচ্ছে সাইন থিটা, ওয়াই হচ্ছে কস থিটা। তাহলে যেটা পাওয়া যেত, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান হচ্ছে 1, পাওয়া যেত এরকম একটা জিনিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা একটা বৃত্তের সমীকরণ। এই কারণে এটাকে বলে বৃত্তীয় ফাংশন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 এবং কেন্দ্রবিন্দু হচ্ছে মূলবিন্দু, ওই জন্য এটাকে বৃত্তীয় ফাংশন বলে। যাই হোক, লম্ব অভিক্ষেপ লম্বর বিপরীতে হয় না। না, লম্ব অভিক্ষেপ হচ্ছে নিচে কতটুকু ছায়া পড়েছে সেটা, অভিক্ষেপ হচ্ছে কতটুকু ছায়া পড়ছে। ধরা যাক এটা একটা রেখা, উপর থেকে আমি টর্চ লাইট মারলাম, ছায়া কতটুকু পড়বে? ছায়া পড়বে এই অংশটুকু, এইটুকু হচ্ছে ছায়া, এইটুকু হচ্ছে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে ছায়া, আর এটা হলো লম্ব। ঠিক আছে, এটা হলো লাঠিটা হচ্ছে অতিভুজ, দেখা যাচ্ছে না, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কবে হতে পারে? আচ্ছা, নেক্সট হতে পারে আবার 2 সপ্তাহ পরে। ঠিক আছে ভাই, অসীম ভাগ অসীমের মান কত এবং কেন? আচ্ছা, অসীম ভাগ অসীমের মান এটা হচ্ছে অনির্ণেয় আকৃতি, কারণ আমরা জানি না এটার মান কত হইতে পারে। এটাকে খুব বাজেভাবে অনেকভাবে দেখানো যায়। সবচেয়ে বাজেভাবে দেখানোর উপায় হচ্ছে এরকম, যে অসীম গুণ 1 এটা হচ্ছে অসীম, অসীম গুণ 2 এটাও হচ্ছে অসীম, অসীম গুণ 3 এটাও হচ্ছে অসীম, অসীম গুণ 3। তাহলে এখান থেকে আমি বলতে পারি অসীম ভাগ অসীম হচ্ছে 1, এখান থেকে বলতে পারি অসীম ভাগ অসীম হলো 2, এখান থেকে বলতে পারি অসীম ভাগ অসীম হলো 3, এমন করে অসীম ভাগ অসীমের সব রকম মান পাওয়া যেতে পারে। তো যার সব রকম মান পাওয়া যায় সেটা আমরা বলতে পারি না, সেটা অনির্ণেয় আকৃতি। মিউজিক এবং ম্যাথ নিয়ে পর্বটা কবে আসবে? হ্যাঁ, আমি বলেছিলাম মিউজিক এবং ম্যাথ নিয়ে একটা পর্ব করব ঈদের পরে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অনেক বড় একটা পর্ব নিয়ে ফেলেছি, আশা করি মাথার মধ্যে বসাতে একটু টাইম লাগবে, কারণ সরাসরি এইভাবে আমরা শিখি না, আমরা সরাসরি একটা ফর্মুলা শিখে ফেলি, কিন্তু জিনিসগুলো আসলে কি সেটা যখন ভালো করে বোঝা যায় তখন জিনিসটা আর ভালো করে ফিল করা যায়। সাইন টেন 270 ডিগ্রির মান কি 0 হবে? সাইন 270 এর মান যে আপনি চিন্তা করেন, ওখান থেকে চিন্তা করা যাবে। সাইন 270 কত? সাইন 270 হচ্ছে এইখানে -1, কস 270 কত? এইখানে 0, তাহলে সাইন বাই কস হচ্ছে -1/0, -1/0 এর মান কত? বিরাট ঝামেলায় ফেলে দিলেন। এটা হচ্ছে tan 270, তাই না? -1/0 এর মান কত বলতে পারি না, অসংজ্ঞায়িত। যদি আপনি গ্রাফ দেখেন তাহলে দেখবেন যে 2 রকম মানই ওখানে আসে। সাইনের গ্রাফগুলো যদি, ট্যানের গ্রাফগুলো যদি আমরা দেখতাম, এরকম এরকম গ্রাফ পাওয়া যায়। সো ওইখানে গিয়ে 270-এ গিয়ে এটা যদি 270 হয়, 90 বা 270-এ গিয়ে দেখবেন যে এক পাশে -ইনফিনিটি আর এক পাশে +ইনফিনিটির দিকে চলে যাচ্ছে 2 মাথায়। সুতরাং আমরা জানি না 270 ডিগ্রিতে ট্যানের মান কত, এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আরেকবার দেখবেন। আমি জানি যে এই ভিডিওটা খুব সহজ ভিডিও হয় নাই, আমি সাধারণত সহজ ভিডিও করার চেষ্টা করি, কিন্তু এটা একটু একটু কঠিন ভিডিও। কিন্তু যারা বুঝতে পারবেন, আমার বিশ্বাস তারা জিনিসটাতে আনন্দ পাবেন এবং আসলে তখন ফিল করবেন যে সাইন কস বা চতুর্ভাগগুলো কীরকম। ভালো থাকবেন সবাই, বিদায়।